আজ নিশাতের ভার্সিটির প্রথম দিন। ক্লাস শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ক্যাম্পাসে পৌঁছে যায়, কিন্তু নতুন ভর্তি হওয়াতে ক্লাসরুম ঠিকমতো চিনতে পারেনি। দাঁড়িয়ে আছে কোনো মানুষের সহযোগিতা পাওয়ার আশায়, কিন্তু ঠিকঠাক কাউকে বলতে সাহস পাচ্ছে না। এদিকে প্রতিটি মানুষ তার দিকে এক পলক হলেও তাকিয়ে দেখছে, কারণ নিশাত দেখতে যেমন সুন্দরী, সাথে তার গায়ের পোশাকটিও নজর কাড়া। নিশাত বিষয়টি লক্ষ্য করে। ছেলেদের আর চোখে তাকানোটা তার খারাপ লাগেনি। চারিদিকে রূপের প্রশংসা, এদিকে ক্যাম্পাসে ছেলেদের চাহনিতে নিজেকে বেশ গর্বিত মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে নিশাত অধৈর্য হয়ে যায়, কিন্তু কাউকে জিজ্ঞেস করার সাহস পায় না। 2001 নম্বর রুমের ঠিকানা জানতে অবশেষে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয়, এবার যাকে দেখা যাবে তাকে জিজ্ঞেস করবে। এভাবে পথপানে তাকিয়ে থাকে। দূরে দেখতে পেল একটা জুব্বাওয়ালা হুজুর আসে। এমনিতেই হুজুরদের প্রতি নিশাতের অনেক অ্যালার্জি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকে জিজ্ঞেস করবে কিনা। অবশেষে ধীর গতিতে নিশাতের দিকে এগিয়ে আসে। নিশাত লক্ষ্য করে ইতিপূর্বে যে ছেলেগুলো গিয়েছে অন্ততপক্ষে একটিবারের জন্য হলেও তার দিকে এক পলক তাকিয়ে দেখেছে, কিন্তু ক্যাবলা মার্কা হুজুর তার দিকে তাকানো তো দূরে থাক, পাশে একটা সুন্দরী রূপসী নারী দাঁড়িয়ে আছে, সেদিকে তার খেয়াল নেই। কি করবে ভেবে নিশাত অধৈর্য। বাধ্য হয়ে জিজ্ঞেস করে, প্লিজ ভাইয়া একটু শুনবেন। তার দিকে না তাকিয়ে হুজুর চলছে একলা পথে, কিন্তু নিশাত ভাবে সঙ্গী হলে দোষ কি তাতে। হুজুরের বেখেয়ালিতে আবার জিজ্ঞেস করে, আঙ্কেল একটু শুনবেন। হুজুর দাঁড়িয়ে নিশাতের দিকে এক পলক তাকালো, চোখ নামিয়ে বলল, আমাকে বলছেন আন্টি? কি আমাকে আন্টি মনে হয়? মনে মনে এটা বলে বেশ কয়েকটি গালি দিল হুজুরকে, কিন্তু কি আর করার, তার ক্লাসরুম চিনতে হলে কারো সাহায্য ছাড়া অচল। নিশাত গাল ফুলিয়ে বলল, আঙ্কেল অর্থনীতি বিভাগের 2001 নম্বর রুমটা একটু দেখিয়ে দেবেন? ঠিক আছে খালাম্মা, আপনি আমাকে ফলো করুন। নিশাত এবার প্রচন্ড রেগে যায়। কি আমি খালাম্মা? তবুও কিছু না বলে হুজুরের পিছু নিল। উপরে উঠে সিঁড়ির বাম পাশে এসে হুজুর বললেন, আন্টি এটাই আপনার আমার গন্তব্য, বলেই রুমের ভেতর প্রবেশ করে। ক্লাসরুমের সমস্ত ছেলেরা নিশাতের দিকে অপলক দৃষ্টিতে খানিকক্ষণ পরপর তাকাচ্ছে। বিষয়টি লক্ষ্য করে সে এনজয় করে, কিন্তু সবার মাঝে ব্যতিক্রম ধর্মী একটা ছেলে তার দিকে একটা সেকেন্ডের জন্য তাকায়নি। সে আর কেউ না, সাথে আসা হুজুর। নিশাত বেঞ্চে বসার পর ঘড়িটা দেখে নিল। যাক বাবা, তাহলে কিছু সময় পূর্বে পৌঁছাতে পেরেছে ভেবে একটি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। অপরিচিত পরিবেশ, কেউ কাউকে ঠিকমতো চিনে না জানে না, গোমরা মুখে বসে থাকতে দেখে পাশের সিটে বসে থাকা একটা মেয়ে তার দিকে এগিয়ে আসে। নিশাতের মুখোমুখি বসে হাত বাড়িয়ে বলল, হাই আমি নীলিমা, আপনি? যাক, অবশেষে একজন সঙ্গী জুটেছে অবেলায়। তৃপ্তির হাসি দিয়ে বলল, আমি নিশাত নাবিলা, বাসার সবাই সংক্ষেপে নিশু বলে ডাকে। নীলিমা মুচকি হেসে বলল, সুন্দর নাম তোমার, তোমার নামটাও সুন্দর, বলে দুজন খানিক সময় কথাবার্তার মাঝে হাসাহাসি করে। খানিকক্ষণ গল্পের পর ক্লাসরুমে স্যার প্রবেশ করেন। সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে, কিন্তু একজন ছেলে জোরে সোরে সালাম প্রদান করে। সবার ভিড়ে কে সালাম দেয় সেটা লোকচক্ষুর আড়ালে রয়ে যায়। স্যার প্রবেশ করে সবাইকে বসতে বলেন। যে রুমে ছাত্রছাত্রীদের শোরগোলে মুখর ছিল, স্যার প্রবেশ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে নীরবতা ছেয়ে গেল। আমি আকরাম খান, প্রভাষক হিসেবে অত্র বিভাগে আছি, বলে স্যার নিজের পরিচয় দিলেন। আকরাম স্যার সবাইকে লক্ষ্য করে বললেন, আজ থেকে আমি তোমাদের ম্যাথ ক্লাস নেব, তবে তার পূর্বে সংক্ষিপ্ত পরিসরে তোমাদের পরিচয় দিয়ে আমার সাথে পরিচিত হবে, তবে মেয়েদের দিক থেকে আগে শুরু করবে, বলে প্রথমে একটা মেয়েকে ইশারা করেন। ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে সবাই নিজ নাম ও বাসার লোকেশন বলতে থাকে। নিশাত যখন উঠে দাঁড়িয়ে তার পরিচয় ব্যক্ত করল, স্যার তার দিকে মনোযোগ আকর্ষণ করে বলল, এই মেয়ে তুমি দাঁড়াও, কোথায় বাসা? বললে, স্যার পাশের ইংলিশ মোড়ে খালামনির বাসায় থাকি, গ্রামের বাড়ি গাইবান্ধা সদর। ও গুড, তবে তোমার চেহারাটা স্মৃতিপটে এঁকে রাখার মতো। স্যারের কথাটি শেষ না করতে নিশাত ছোট করে বলল, থ্যাঙ্কস স্যার, বলে সম্বোধন করে। নিশাতের দিকে ক্লাসের সব ছেলে মেয়ে তাকিয়ে থাকে। এমন দৃশ্য অবলোকন করে নিশাত মনে মনে খুব গর্ববোধ করে, কারণ সবার মাঝে অন্ততপক্ষে ক্রেডিটটা বাড়ে। আকরাম স্যার সবাইকে লক্ষ্য করে বললেন, কেউ মাইন্ড করবে না, আমি সুন্দরের পূজারী। প্রকাশ্যে দিবালোকে যেটা সুন্দর দেখি তা প্রকাশ করতে মোটেই কৃপণতা করি না। অনেকেই বলে অর্থনীতির স্যারও স্টুডেন্টগুলো কেমন যেন রসকসহীন কাঠখোট্টা, কিন্তু বাস্তবে তা নয়। আমার ভেতরে তোমরা প্রচুর পরিমাণে রস পাবে, প্রেম পাবে, সাথে বাকিগুলো নাই বলি। তো নিশাত নাবিলা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, কেউ কিছু মনে করবে না। যাই হোক, পরবর্তী এই মেয়ে তুমি দাঁড়াও, বলে হাত বাড়ালেন। এক এক করে সবাই পরিচিত পর্ব শেষ করে ফার্স্ট বেঞ্চের সর্বশেষ ছাত্রটি দাঁড়িয়ে বলল, আমি নাফি আহমেদ, গ্রামের বাড়ি গাইবান্ধা, পরিবার সহ ইংলিশ মোড়ে থাকি, বাবা হাই স্কুলের ধর্মীয় শিক্ষক, বলে বসে পড়ে। নিশাত নাফির দিকে ভ্রু কুঞ্চন করে তাকালো। মনের ভেতর চাপা রাগ বৃদ্ধি করে চুপিসারে বলল, ছ্যাঁচড়া হুজুর তো, তোর বাড়ি আমার জেলায় আমার মহল্লায়, দেখে ছাড়বো দিমাগ কত।
কথা শেষ করতে করতে আকরাম স্যার বললেন, নিশাত তোমার গাইবান্ধার বাসিন্দা? শুকনো হেসে বলল, জি স্যার, বলে চুপচাপ বসে থাকলো। নাফির দিকে তাকিয়ে আকরাম স্যার বললেন, ক্লাসরুমে প্রবেশ করার সাথে সাথে তুমি সালাম দিয়েছিলে? নাফি উঠে দাঁড়িয়ে বলল, জি স্যার। কপালের চামড়া ভাঁজ করে বলল, তো নাফি, বাবা প্রিন্সিপাল, তুমি জুব্বাওয়ালা মাদ্রাসায় না পড়ে এখানে? আমি এখানেও পড়ি আলহামদুলিল্লাহ। স্যার কথা না বাড়িয়ে ক্লাস শুরু করেন। অর্থনীতির কিছু প্রাথমিক তথ্য প্রদান করে সেদিনের মতো ক্লাস পরিসমাপ্তি করেন। রিশাদ নীলিমাকে বলল, চলো বাইরে দাঁড়াই, ক্লাস তো শেষ। চলো। দুজন বাইরে এসে দাঁড়িয়ে ওপর থেকে ক্যাম্পের খোলা প্রান্তর দেখা শুরু করে। বারান্দায় দাঁড়িয়ে থাকার কারণে রুম থেকে যে বের হচ্ছে না তাকিয়ে চোখ ফেরাতে পারে না। অনেক ছেলেরা এসে নিশাতের সাথে হাই হ্যালো শুভেচ্ছা বিনিময় করে। সাথে অনেক মেয়ে নিশাতের সাথে মিত্রতা অনুক্ষণ রাখার প্রয়াস চালায়। নাফি কাঁধে ব্যাগ গুছিয়ে নিশাত পাশ অতিক্রম করে সাই সাই শব্দে রুম থেকে বের হয়ে গেল। হাই হ্যালো তো দূরে থাক, একটাবারের জন্য তার দিকে তাকালোও না। বিষয়টি নিশাতের দৃষ্টিগোচর হলো। এদিকে ক্লাসে আসার পূর্বে তাকে খালাম্মা বলে সম্বোধন করা, এটা ভেবে রাগে শরীর খিনখিন করছে। নিশাত মনের সাথে একান্ত বাক্য আলাপে বলল, আহাম্মক হুজুর বেটা, নাফির বাচ্চা নাফি, ক্লাসের স্যার স্টুডেন্ট সবাই আমার উপরে ক্রাশ খায়, আর তোর চোখে আমাকে খালাম্মা মনে হয়? ক্ষীণস্বরে গুনগুনিয়ে আওড়াতে থাকে। বিষয়টি নীলিমা লক্ষ্য করে বলল, নিশাত কি বলো গুনগুনিয়ে? রাগে অগ্নিশর্মা হয়ে বলল, নাফির আচরণটা খেয়াল করেছ? ওহ নাফি ভাইয়া, সে তো ভালো মানুষ, অন্যান্য ছেলেদের মতো গায়ের ওপর এসে উষ্টা খেয়ে পড়ে পরিচয় দেয়নি, খুব ভালো লেগেছে। নিশাত মুখে ভেঙচি কেটে, ভালো না ছাই, একদম গ্রাম্য খ্যাত কাঠমোল্লা, ভাল লাগে না যত সব। চলো ক্যান্টিনে চা খাই, বলে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ক্যান্টিনে এসে নীলিমা 2টা চা এনে নিশাতের দিকে এগিয়ে বলল, নাও চা খেয়ে চাঙ্গা হও। হাত বাড়িয়ে চা নিয়ে এক চুমুক খেয়ে মুখে দিতেই, ইস, ঠং দেখে আর বাঁচি না। নীলিমা মুচকে এসে বলল, আবার কে ঠং করলো বান্ধবী? হাত বাড়িয়ে বলল, ওই যে নাফির বাচ্চা নাফি একা একা বসে চা খাচ্ছে আর বই পড়ে, মনে হচ্ছে বড় মাপের চিন্তাবিদ, বলে নাক সিটকাতে দৃষ্টি ফিরিয়ে নিল। নীলিমা নাফির দিকে তাকিয়ে দেখে চারিদিকে যখন বন্ধুবান্ধব মিলে সবাই আড্ডা বাজিতে ব্যস্ত, তখন নাফি ডান হাতে এক কাপ চা নিয়ে মাঝে মধ্যে পান করে, অন্য হাতে বইয়ের পাতা উল্টে গভীর মনোযোগী হয়ে পড়ছে। পাশের টেবিলে এত হই হুল্লোড়ে তার বিন্দুমাত্র খেয়াল নেই। তার সঙ্গে নেই কোনো বন্ধু, নেই কোনো বান্ধবী। একাগ্রতার সাথে বইয়ের মাঝে গভীর ভাবনায় ডুবে আছে। বিষয়টি লক্ষ্য করে নিশাতকে বলল, বান্ধবী, তুমি কেন এত ক্ষেপে আছো নাফি ভাইয়ের ওপর? তুমি কি দেখো না কত মানুষের ভিড়ে মানুষটি একদমই ব্যতিক্রম, কারো দিকে এক পলক দেখছে না, কত মার্জিত রুচির অধিকারী সে। থাক, হয়েছে, অন্যের প্রশংসা শুনতে ভালো লাগছে না, বলে নিশাত থেমে যায়। কারণ আজই প্রথম পরিচয়, তার সঙ্গে আন্তরিকতা বন্ধুত্ব সৃষ্টির উত্তম সময়। এখন বৈরী আচরণের কারণে বন্ধুত্বে ভাটা পড়াতে চায় না। নীলিমা মুচকি হেসে বলল, নিশাত যাবে? বিস্মিত হয়ে বলল, কোথায়? নাফি ভাইয়ের কাছে। আশ্চর্য হয়ে বলল, কি, কেন? আমার খুব ভালো লাগছে, দেখো না চেহারাটা কত সুন্দর, মুখের দিকে তাকালে চোখ ফেরাতে পারি না, চলো একটু হাই হ্যালো করে আসি। নিশাত দ্বিতীয় কোনো কথা না বলে আর চোখে স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। নীলিমা উঠে দাঁড়ালো, মনের অজান্তে মাথার ওড়নাটা ভালোভাবে গুছিয়ে নিল, কারণ সে বোরকা পরে কিন্তু হিজাব পরিধান করে না। একটি ওড়না কোনো মতে মাথার উপর ফেলে রাখে। নিশাতের হাত ধরে জোর করে বলল, চলো। মুখটা ম্লান করে বলল, নিজের ক্রেডিট নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই, বরং তুমি যাও। নীলিমাও ছেড়ে যাওয়ার পাত্রী নয়, হাতটা জাপটে ধরে বলল, তোমাকে যেতেই হবে। খানিকটা বিরক্ত হয়ে বলল, থামো থামো, তবে আমি কোনো কথা বলবো না, যা বলার তুমি বলবে। ঠিক আছে বান্ধবী, তুমি শুধু সাহস জুগিয়ে পেছনে থেকো। নীলিমা নিশাতের হাত ধরে নাফির টেবিলের দিকে এগিয়ে গেল। কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, বসতে পারি ভাইয়া? বলে নীলিমা নাফির দিকে তাকিয়ে থাকে, কিন্তু নাফি কোনো প্রত্যুত্তর না করে গভীর মনোযোগী হয়ে পড়ছে। নিশাত চোখের ইশারায় বুঝালো, চলো এখান থেকে। নীলিমা মুচকি হেসে হাত ইশারা করে বলল, থামো, আরেকবার মনোযোগ আকর্ষণ করি, বলে গলা খাঁকারি দিয়ে বলল, শুনছেন ভাইয়া, আমরা কি বসতে পারি? নারী কণ্ঠের শব্দ শুনে মনে হচ্ছে নাফি সম্বিত ফিরে পায়। এক পলক তাদের দিকে তাকিয়ে বলল, সাথে সাথে চোখ নামিয়ে বলল, আমাকে বলছেন? নিশাত মুখ ভেঙচি কেটে গম্ভীর স্বরে বলল, এখানে তো আর কেউ নেই। নীলিমা তাকে শান্ত করে নাফির দিকে তাকিয়ে মুচকি এসে বলল, বসতে পারি ভাইয়া? আমতা আমতা কণ্ঠে বলল, জি বসুন। নাফিকে দেখে মনে হচ্ছে তার হার্টবিট বেড়ে গেছে। বইটা বন্ধ করে মাথা নিচু করে চুপচাপ বসে থাকলো। তার নীরবতা দেখে নীলিমা ভাবে এই মুহূর্তে কি বলে কথা শুরু করবে। কোনো কথা না পেয়ে বলল, হাই, আমি নীলিমা, সাথে আমার বান্ধবী নিশাত, আমরা সবাই এক ডিপার্টমেন্টে এক ইয়ারে পড়ি। নাফি কোমল কণ্ঠে বলল, ও আচ্ছা, আমি নাফি আহমেদ। জি ভাইয়া, আমি আপনার নাম জানি, তো কিছু বলতে চান? নাফির এমন কথা শুনে নিশাত অপমান বোধ করে টেবিলের নিচ দিয়ে নীলিমাকে চিমটি কাটে চলে যাওয়ার জন্য। নীলিমা মুচকি এসে বলল, আসলে ভাইয়া, পরিচিত হতে এসেছিলাম,
সাথে বন্ধুত্ব করতে। বন্ধুত্ব শব্দটি ক্ষীণস্বরে বলল। নাফি অবাক হয়ে বলল, আমার সাথে? জি ভাইয়া। নাফি মুচকি এসে বলল, বেগানা নারী পুরুষ কখনো বন্ধু হতে পারে না, এটা শয়তানের বিষাক্ত ফাঁদ ছাড়া অন্য কিছুই না, বলে উঠে চলে গেল। নীলিমা আশাহত হৃদয়ে নাফির দিকে তাকিয়ে থাকলো। নিশাত রাগান্বিত হয়ে বলল, তোমাকে বারবার বললাম নিজের ক্রেডিট নষ্ট করতে এসো না, এভাবে কেউ অপমান করে? নীলিমা মুচকি এসে বলল, বান্ধবী তুমি বুঝবে না, তার ভেতর গুপ্তধন পেয়েছি। নিশাত অবাক হয়ে বলল, মানে? তোমার মাথা মুড়ো ঠিক আছে? নীলিমা নাফির পথপানে তাকিয়ে সুরেলা কণ্ঠে বলল, আরে ও জুব্বাওয়ালা, তুই করিস না অবহেলা, তোর প্রেমে পড়ে আমি উতলা। নিশাত দ্বিতীয় কোনো কথা না বলে চুপচাপ উঠে দাঁড়ালো। রাগে অগ্নিশর্মা হয়ে বলল, থাকো তোমার জুব্বাওয়ালা হুজুর নিয়ে, আমি যাই, বলে ব্যাগে হাত বাড়ালো। হাতটা সজোরে চাপটে ধরে বলল, বসো বান্ধবী। নাফির ভেতরে নিপট দৃষ্টি পায়নি, যার কারণে সামান্য ভালো লাগা তৈরি হয়েছে। নিপট দৃষ্টি বলে আবার বসে পড়ে। হ্যাঁ, এটাই ভালো লাগার প্রথম কারণ। নিপট দৃষ্টি কি? যেটাকে বলা হয় কামুক দৃষ্টি। আমি খেয়াল করেছি আকরাম স্যার সহ যত ছেলেগুলো তোমার দিকে তাকিয়েছে, সবাই তোমার ভেতরে তাকিয়েছে। তোমার সৌন্দর্যের বর্ণনা করতে যেয়ে কল্পনায় অঙ্গ প্রত্যঙ্গ দেখে নিয়েছে। অনেক ছেলেরা তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছে, এই বন্ধুত্বের আড়ালে তারা তোমাকে পেতে চায়, কখনোই বন্ধু হিসেবে নয়, বরং তোমার দ্বারা প্রবৃত্তি মেটাতে চায়। তুমি যখনই আমাকে বলেছো দেমাগি হুজুর, ঠিক তখন থেকেই তাকে প্রতিটি পলকে খেয়াল করেছি। তার ভেতরে এমন লোলুপ দৃষ্টির ছিটে ফোটা গন্ধ পাইনি। নিশাত ক্ষীণস্বরে বলল, দার্শনিক হুজুরনি, বলে মনে মনে জপে, চোরে চোরে মাস্তুতো ভাই। নীলিমা নিশাতের দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, গুনগুনিয়ে কি বলো? কিছু না, চলো উঠা যাক, আগামীকাল দেখা হবে আবার, বলে ক্যান্টিন থেকে বের হয়ে গেল। কিছুদিন না যেতে সেমিস্টার ফাইনালের ডেট পড়ে গেল। ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিতে শুরু করেছে। এর মাঝে তাদের কয়েকটি স্যার প্রিটেস্ট পরীক্ষা নিয়েছেন। প্রতিটি পরীক্ষায় নিশাত টপ স্কোর করে বেশ কৃতিত্বের স্বাক্ষর রাখে। সবার মুখে একই কথা, যেমন সুন্দরী তেমন মেধাবী, এক ডাকে সবাই চেনে, তার প্রশংসার জুড়ি নেই। নীলিমা মোটামুটি ভালো করলেও এখন তার অধপতনে ধরেছে। ডিপার্টমেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ নাফিকে আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা ত্রুটি করে না। তার মাথায় নাফি নাফি সর্বদা গিজগিজ করে। নিশাত আজ একটু সকাল সকাল ডিপার্টমেন্টে আসে। তার একটা উদ্দেশ্য আছে, নীলিমাকে নিয়ে। ক্লাসে ঢুকে নীলিমাকে ফোন করে, কোথায় তুই? আসছি, তাড়াতাড়ি আয়, কথা আছে। কিছুক্ষণ পর নীলিমা রুমে প্রবেশ করার সাথে সাথে নিশাত বলল, চল ওপাশে গিয়ে দাঁড়াই। ক্লাস থেকে বের হতে হতে কয়েকবার নাফিকে খুঁজল, কিন্তু কোথাও পেল না। নিশাত বিষয়টি লক্ষ্য করে বলল, তোমার ক্যাবলা হুজুর আসেনি? বাইরে এসে নীলিমা জিজ্ঞেস করে, কি কথা বান্ধবী, বলো শুনি। তেমন কিছু না, চারিদিকে দেখছো না কেমন নাম ডাক চলে আমার? তুমি তো পড়াশোনা করো না, সারাদিন শুধু নাফিকে নিয়ে পড়ে থাকো। নীলিমা কিছুটা বিরক্ত হয়ে বলল, তো কি হয়েছে, আসল কথা বলো। কি আর বলবো, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ রাখতে চাই না, তোমার সাথে আমার যায় না। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে রইল নীলিমা। খানিকক্ষণ পর মুচকে এসে বলল, আচ্ছা ভালো থাকো, তোমার পথ চলা সুন্দর হোক, বলে রুমের ভেতর প্রবেশ করে। সেদিন গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেন। এক সপ্তাহ পরই তাদের পরীক্ষা শুরু হলো। প্রথম পরীক্ষাটা খুব চমৎকার হলো নিশাতের। পরের দিন আকরাম স্যার বললেন, নিশাত নাবিলা, তুমি সর্বোচ্চ স্কোর করে ফার্স্ট হয়েছো ম্যাথে। স্যারের কথা শুনে গর্বে বুক টান টান করে লিখতে শুরু করে। সব কয়টি পরীক্ষা শেষ হলো। প্রায় সপ্তাহখানেক পর নোটিশ বোর্ডে রেজাল্ট টানিয়ে দেওয়া হলো। অকপটে সবাই স্বীকার করতে বাধ্য, নিশাত নাবিলা সর্বোচ্চ স্কোর করবে। চারিদিকে তার প্রশংসার খই ফুটে। রেজাল্ট শিট টানানোর পর নোটিশ বোর্ডের সামনে ছাত্রছাত্রীদের শোরগোলে বিভৎস অবস্থা। নিশাত আজ রেজাল্ট পাওয়ার উদ্দেশ্যে একটু এক্সট্রা সাজ দিয়ে এসেছে। নোটিশ বোর্ডে রেজাল্ট দেখতে আসার সাথে সাথে কয়েকজন ছেলে বন্ধু হতাশ হয়ে বলল, নিশাত টপ স্কোরে তোমার নাম নেই। মাথায় আসমান ভেঙে পড়ে। তাড়াহুড়ো করে নোটিশ বোর্ডে চোখ বোলালো। তার নাম তৃতীয় নাম্বারে। প্রথম নাম্বারে নাফি আহমেদ, দ্বিতীয় নীলিমা ইসলাম, তৃতীয় নিশাত নাবিলা। মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে গেল। নাফি আবার কে, যে সর্বোচ্চ স্কোর করেছে রে? অনেকে বলাবলি করছে পরস্পর, কারণ নাফিকে তেমন কেউ চিনতে পারেনি। সে মানুষের সাথে কম কথাবার্তা বলে। মুহূর্তের মধ্যে নীরবতা ছেয়ে গেল নিশাতের মুখ। চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। একটা সময় কাঁদতে কাঁদতে চোখের কাজল বাচ্চাদের মতো লেপটে যায়। ক্লোজ বন্ধু বান্ধবীগুলো তাকে শান্ত করতে বিভোর, কিন্তু কোনো মতে কাজ হলো না। কাঁদতে কাঁদতে ডিপার্টমেন্ট ছেড়ে সবাই চলে গেল। নাফিকে অনেকেই চেনে না। ইতিপূর্বে ডিপার্টমেন্টে সর্বোচ্চ স্কোর করে ভাইরাল হয়েছে। পরের দিন সকালে ক্লাসে এসে প্রথমে রেজাল্ট শিটের দিকে একবার চোখ বুলালো। কাঙ্ক্ষিত রেজাল্ট দেখে সশব্দে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল পরে। এমন সময় পেছন থেকে নীলিমা মুচকি এসে বলে, অভিনন্দন ভাইয়া। পেছনে ফিরে দৃষ্টি অবনত মস্তকে, জাজাকিল্লাহ খয়রন বোন। নীলিমা এই সুযোগে বলল, জাজাকিল্লাহ খয়রন অর্থ কি?
কোনো রকম ভ্রুক্ষেপ না করে গনগন করে ক্লাসরুমে প্রবেশ করে। দুজন মাত্র বন্ধু নাফির নামটা জানে, বাকি ছেলেদের সাথে তার তেমন সখ্যতা গড়ে ওঠেনি। পরিচিত দুজন সাধুবাদ জানিয়ে নাফির সাথে মুসাফা করে। কিছুক্ষণ পর আকরাম স্যার রুমে প্রবেশ করেন। সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে। আজও একমাত্র নাফি সালাম প্রদান করে। রুমে প্রবেশ করার সাথে সাথে ছেলেদের দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, নাফি আহমদকে? নাফি দাঁড়িয়ে বলল, জি স্যার, আমি। অভিনন্দন, আগামীর জন্য শুভকামনা। নাফি দাঁড়ানোর সাথে সাথে ক্লাসের সবাই তার দিকে তাকিয়ে বলল, এই হুজুর ফার্স্ট হয়েছে। অবাক দৃষ্টিতে পরস্পর মুখ চাওয়াচাওয়ি করল। নাফি মার্জিত শব্দে বলল, জাযাক আল্লাহু খয়রান প্রিয় স্যার। আকরাম স্যার জিজ্ঞাসক নেত্রে তাকিয়ে বলল, এটার অর্থ কি? আমরা আরবি ভাষী মানুষ নই, তাই অজানা রয়েছে। স্যারের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, স্যার, আপনি যেমন বললেন আগামীর জন্য শুভকামনা, আমিও আপনার জন্য দোয়া করলাম। এটা একটা দোয়ার বাক্য। ইংরেজি বা বাংলায় থ্যাঙ্কস, ধন্যবাদের পরিবর্তে জাযাক আল্লাহু খয়রান বলি। এটার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুক। তেমনি মেয়েদের ক্ষেত্রে জাযাকিল্লাহ খয়রান এবং অনেক মানুষকে একত্রে বলার ক্ষেত্রে জাযাকুমুল্লাহু খয়রান বলে সম্বোধন করতে হয়। নাফির দিকে তাকিয়ে আকরাম স্যার মনোযোগ সহকারে কথাগুলো শুনলেন। নাফির বলা শেষ হলে জাযাকাল্লাহু খয়রান বলে মুচকে আসে। সাথে সাথে নাফি ওয়াইয়াক্কা বলে স্যারের দিকে তাকিয়ে থাকে। আকরাম স্যার আবারও মুচকে এসে বলল, এটা আবার কি বললে বাপু? যখন কেউ আমাদের জাযাকাল্লাহ বা জাযাকিল্লাহ খয়রান বলে দোয়া করেন, তখন উচিত আমাদেরও তার জন্য দোয়া করা, কারণ ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এখানে সবকিছুর সমাধান আছে। তেমনইভাবে যে জাযাকাল্লাহ বা জাযাকিল্লাহ খয়রান বলে দোয়া করবেন, তাকে আমরা ওয়াইয়াক্কা বলবো। এটার অর্থ আপনার প্রতিও। তেমনি মেয়েদেরকে ওয়াইয়াক্কি বলে সম্বোধন করব। স্যার হাসির মাত্রা বাড়িয়ে বলল, কি চমৎকার কথা, আমি তোমার উপর ক্লাস খেলাম। কথা শুনে ক্লাসে একটা হাসি রোল পড়ে। নাফিকে বসতে বলে এবার বললেন, নীলিমাকে? নীলিমা দাঁড়িয়ে জুবুথুবু হয়ে বলল, জি স্যার, আমি। তোমার জন্য শুভকামনা, সাথে জাযাকিল্লাহ খয়রান বলে তাকে বসতে বললেন। ইতিপূর্বে জাযাকিল্লাহ খয়রান শব্দের অর্থ জানতে চেয়েও তা জানতে পারেনি। এই সুযোগে সেটা পরিষ্কার জানতে পেরেছে। এই সুযোগে স্যারকে বলল, ওয়াইয়াক্কা বলে বসে পড়ে। ওইদিকে তৃতীয় স্থানে নিশাত, যার ডাকনাম গতকাল পর্যন্ত পূর্ণ অটুট ছিল, কিন্তু একটা নোটিশের কারণে সব উল্টাপাল্টা হয়ে গেল। আজ নাফির পরিবর্তে নিশাতের প্রশংসার গুণকীর্তন হওয়ার কথা, কিন্তু ক্লাসের সবাই নাফির কথা ইতিপূর্বে মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করেছে। এসব দেখে নিশাতের ফেটে যাচ্ছে, রাগে প্রচণ্ড কাঁপুনি সৃষ্টি হচ্ছে। একটা দিনের ব্যবধানে চোখের নিচে কালি পড়ে যায়। চেহারা দেখে বোঝা যায় প্রচণ্ড কান্নার কারণে চোখ মুখ লাল হয়ে গেছে। স্যার বিষয়টি লক্ষ্য করে বললেন, নিশাত নাবিলা, তুমি মোটেই কষ্ট পাবে না, এখনো অতীব সময় আছে, সামনে এগিয়ে যাও। আমাদের প্রত্যেকের উচিত গত ঘটনার সাক্ষী রেখে ভবিষ্যতে দৃঢ় পদক্ষেপের মাধ্যমে ঘটনার আমূল পরিবর্তন ঘটানো। হতাশা, ক্ষোভে, দুঃখ, কোনো কথা বের হলো না নিশাতের মুখ দিয়ে। বিষয়টি লক্ষ্য করে তাকে বসতে বলে। আজ অনেক কথা হলো, পাশাপাশি নাফি আহমেদের কাছ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করলাম। আগামীকাল ক্লাসে নতুন কিছু করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জাযাকুমুল্লাহু খয়রান বলে মুচকি এসে চলে গেলেন। সেমিস্টার ফাইনালে টপ স্কোর করার পর ডিপার্টমেন্টে অনেক মেয়ে হুজুরের রাজরানী হওয়ার স্বপ্ন দেখে ফেলেছে। তার ভেতরে নীলিমার কথা নাই বলি, কিন্তু দুঃখের বিষয় একবারের জন্য তার ভালো লাগা প্রকাশ করতে পারেনি। কিভাবে ভালোবাসা ব্যক্ত করবে সেটা ভেবে সিদ্ধান্তহীনতায় ভুগছে। এদিকে নিশাত আজ ক্লাসে খোলামেলা রসগোল্লার পরিবর্তে নিজেকে বোরকায় আবৃত করে মাথায় পাতা কপির চাষ করে ক্লাসে এসেছে, অর্থাৎ মাথায় স্টাইলিশ ওড়না পেঁচিয়ে। যে ছেলেরা তার ফিগার দেখে মজা লুফে নিত, তাদের মাথা নষ্ট, কারণ বোরকায় আবৃত থাকলে টসটসে যৌবন অবস্থা দেখার সুযোগ নেই। সবাই অবাক হলো নিশাতের পরিবর্তন দেখে। অবাক হওয়াটা স্বাভাবিক, কারণ খোলামেলা পোশাকের পরিবর্তে বোরকা পরে ক্যাম্পাসে। ক্লাসরুমে প্রবেশ করেই নীলিমাকে খোঁজ করল নিশাত। অনেকদিন পর নিশাতের মুখে নীলিমা নামটি শুনে রীতিমতো অবাক হলো সে। কাছে এসে বলল, হঠাৎ আমার নাম তোমার মুখে? বলে নিশাতের দিকে তাকিয়ে থাকে নীলিমা। বান্ধবী, ক্ষমা করো, আমি অনুতপ্ত। বুকে জড়িয়ে বলল, আমি সব ভুলে গেছি, কারণ এটা শিক্ষা দিয়েছে আমার হুজুর নাফি। হাত ছাড়িয়ে অবাক হয়ে বলল, তার মানে তোমরা সম্পর্ক প্রলম্বিত করছো? নীলিমা অবশেষে নিশাতের কথার জবাবে বলল, নাফিকে জানাতেই সাহস পাইনি, আর কোথায় কন্টিনিউ বলে মুখটা মলিন করে। নিশাত শুকনো হেসে বলে, তো এতদিন তাহলে পিছনে ঘুরছিস কেন? ম্লান মুখে বলল, তবে আজ রাতেই বলবো। অনেক কষ্টে ফোন নাম্বার জোগাড় করেছি। আরক্ত মুখে বলল, কি বলবি শুনি? কি আর বলবো, মনের ভালোবাসা ব্যক্ত করব। ক্লাস শেষ করে সবাই বের হয়ে আসে। নীলিমা গেটের কাছে দাঁড়িয়ে বলল, নিশাত একটু দাঁড়া, নাফিকে এক পলক দেখে যায়। বিরক্ত মাখা কণ্ঠে বলল, আবার? ক্লাসে তো দেখলি, প্রিয় মানুষকে বারবার দেখতে ভালো লাগে,
তুই এসব বুঝবি না। যখন প্রেমে পড়বি তখন হাড়ে হাড়ে টের পাবি এই বেহায়া মন কি চায়। নিরানন্দ হেসে বলল, তাই বুঝি? প্রেমকুমারী বলে নীলিমার দিকে তাকিয়ে থাকে। তাদের কথা বলা শেষ না হতে নাফিকে এদিকে আসতে দেখে নিশাত বলল, নীলিমা, তোর হুজুর নাফি, তাকিয়ে দেখ। নাফি আনমনে হেঁটে হেঁটে তাদের দিকে এগিয়ে আসে। পথ চলার সাথে আরো অনেক ছেলে আছে, তারা কেউ নাফির মতো নয়। বিষয়টি নিশাত গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করে। সে দৃষ্টি আকর্ষণ করে দেখল পাশাপাশি অনেক ছেলে হাঁটে, অথচ এদিক সেদিক উঁকি ঝুঁকি মেরে মেয়েদের দিকে বেহার মতো লোলুপ দৃষ্টিতে দেখছে। অথচ নাফি তাদের মতে রক্তে মাংস গড়া মানুষ হয়ে সামনে বা পাশে থাকার কোনো মেয়ের দিকে অপলক তাকিয়ে দেখছে না। বিষয়টি তাকে খুব বিমোহিত করে। নাফি হেঁটে হেঁটে এগিয়ে আসতেই নীলিমা নাফির থেকে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকায়। তার এমন আচরণে নিশাত বলে, যাকে এক পলক দেখার জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকলি, তাকে দেখে মুখ ফিরালি কেন? লজ্জায় অবনত মস্তকে বলল, তার দিকে তাকালে খুব লজ্জা করে। দূর থেকে দেখতে সমস্যা নেই, তবে কাছে এলে আমার হার্টবিট প্রোডাকশন বেড়ে যায়। জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, তাহলে অর্থনীতির ভাষায় তোর প্রেমে ব্যাপক যোগান বৃদ্ধি পায় বলে মুচকি হাসে। লজ্জিত কণ্ঠে বলল, আমার ইমোশন নিয়ে বিদ্রুপ করিস না। তাদের কথাবার্তার মাঝে নাফি হাওয়া হয়ে যায়। নীলিমা ম্লান মুখে বলে, তোর সাথে কথা বলতে যে আমার নাফিকে পেছন থেকে দেখতে পেলাম না। আমি তো চাই যেন না দেখতে পারিস। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি? হাস্যোজ্জ্বল মুখে বলল, মজা করি, বুঝিস না? নীলিমা মুখ ফুলিয়ে দ্বিতীয় কোনো কথা না বলে চুপচাপ হাঁটা ধরে। দুজন দুই দিকে চলে যায়। গতরাতে সাহস সঞ্চার করে নাফিকে ফোন করেছিল নীলিমা, কিন্তু নাফি বলেছিল আগামীকাল ক্যাম্পাসে পৌঁছে তাদের কথা হবে ইনশাল্লাহ। ফোনের মাধ্যমে এসব কথা বলা ও শোনা শোভনীয় মনে হয় না নাফির কাছে। এক বাক্যে বলল, নীলিমা স্বীকার করে নেয়। অপেক্ষা করতে থাকে আগামীকালের। নীলিমা বেশ উৎফুল্ল মেজাজে আছে, কারণ আজ বহুল প্রতীক্ষিত মনের ভাব প্রকাশ করতে পারে। নাফি শান্তশিষ্ট মনে শুনছে, যার ধারাবাহিকতায় মনে হচ্ছে ফলাফল আশানুরূপ। আবার মুহূর্তের মধ্যে লজ্জায় মস্তক অবনত হয়ে যায়, কারণ নাফির দিকে মুখ উঁচু করে দাঁড়িয়ে কথা বলার মতো হার্টবিট তার নেই। নানান জল্পনা কল্পনার মাধ্যমে এসব ভেবে হয়রান। অবশেষে খুশিতে আত্মহারা হয়ে নিশাতকে ফোন করে রিসিভ করে। কিরে, এত রাতে? মুচকে এসে বলল, নাফিকে বলেছে আমার মনের কথা। খানিকক্ষণ নিরবচ্ছিন্ন থাকার পরে বলল, কি বলেছে? ক্যাম্পাসে সরাসরি কথা বলতে চায়। ভালো, তবে বেটা হুজুর তো প্রেম করতে রাজি হওয়ার কথা না। কথাবার্তায় বুঝতে পারি নাফি একদম খারাপ না, ভেতরে আবেগ অনুভূতি সব আছে। ভালো, দেখ আগামীকাল কি হয়। আমার ভালো লাগছে না, রাখি, ভালো থাক বলে ফোনটা কেটে দেয়। নীলিমা আরও কিছু বলবে, অথচ বেচারি ফোন কেটে দিল। রাতে তার চোখে ঘুম এলো না। সারা রাত এদিক সেদিক মোড়ামুড়ি করতে থাকে। অপেক্ষা ভরে সূর্যি মামা, কারণ সকাল হলে ক্যাম্পাসে পৌঁছে প্রিয়তমার মনের ভাব শুনতে পাবে। তার সময় যেন কাটে না। অবশেষে রাত পোহালে সুবে সাদিকে সালাতুল ফজর আদায় করে। যে মেয়ে সকাল 8টা না বাজলে ঘুম থেকে জাগ্রত হয় না, আজ সে সালাত আদায় করে একমাত্র উদ্দেশ্য নাফিকে পাওয়া। সালাত শেষে লম্বা চওড়া দোয়ার মাধ্যমে পরিসমাপ্তি হলো। চুপচাপ জায়নামাজ গুছিয়ে রেখে দিল। এক কাপ কফি খেয়ে বারবার ঘড়ির দিকে তাকায়, কখন 9টা বাজবে। অবশেষে 9টা বাজার আগ মুহূর্তে তৈরি হতে লাগলো। বোরকা পরে লম্বা একটা ওড়না পেঁচিয়ে মাথা ঢাকলো, সাথে সমস্ত গায়ে পারফিউম মাখে। হালকা পারফিউম নিতে যেয়ে একটু বেশি নেওয়া হয়ে গেছে, কারণ মনটা তার কাছে নেই, চলে গেছে নাফির কাছে। বেশি মাত্রায় পারফিউম নেওয়ার কারণে নীলিমা যেদিকে যাবে সেদিকে মনে হবে লিচু যায়, কারণ পারফিউমটা ছিল লিচু ফ্লেভারের। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বহুল প্রতীক্ষিত সময় ঘনিয়ে এলো। ব্যাগটা ঘাড়ে নিয়ে বাসা থেকে বের হলো। রিকশায় উঠে দ্রুত বেগে ক্যাম্পাসে পৌঁছে যায়। ক্লাসরুমে ঢুকে প্রথম নাফিকে খুঁজতে শুরু করে। এদিক সেদিক তাকিয়ে কোথাও পেল না। ভাবলো ফোন দিবে কিনা। এসব ভেবে কাঁপা কাঁপা হাতে ফোন দিল। সালাম দিয়ে জিজ্ঞেস করে, কোথায়? একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ পৌঁছে যাব। প্রিয়তমর জন্য অপেক্ষা করতে থাকে। কয়েক মিনিট পর নাফি ক্লাসরুমে প্রবেশ করে। তাকে দেখে নীলিমার হার্টবিট বেড়ে যায়। শরীরের শক্তি হারিয়ে ফেলতে লাগলো। চুপচাপ নিজ আসনে বসে থাকলো নীলিমা। নাফি ক্লাসে ঢুকে বন্ধুদের সাথে সালাম বিনিময় শেষে মুসাফা করে। তাদের সাথে কিছু ভাব বিনিময় শেষে বাইরে এসে নীলিমার ফোনে একটা খুদে বার্তা পাঠালো। নীলিমা মেসেজ রিংটোন বেজে উঠতেই দেখে, চেক করে নাফি লিখেছে, বাইরে আসেন। মেসেজ দেখে বুকের ভেতর ড্রাম বাজাতে বাজাতে নাফির কাছে এগিয়ে গেল। ডিপার্টমেন্টের সবাই আজ অন্যরকম দৃষ্টিতে নাফির দিকে তাকাচ্ছে। যে ছেলে আজ অব্দি কোনো মেয়ের দিকে তাকিয়ে এক পলক দেখেনি, সে প্রকাশ্যে দিবালোকে মেয়ের সাথে গল্প করে। বিষয়টি সকলের দৃষ্টিগোচর হলো, এমনকি নিশাতের চোখেও এড়ালো না। নিশাত এই ভেবে দ্বিধান্বিত, তাদের সম্পর্ক কি হয়ে গেল। বাইরের দিকে তাকিয়ে মুচকি এসে বলল,
আপনি কি নীলিমা নাকি লিচু সুন্দরী? লজ্জায় মুখটা নামিয়ে বলল নীলিমা। নাফি বিবর্ণ মুখে বলল, মেয়েদের পারফিউম মেখে বাইরে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এমনকি তাদের বেশ্যার সাথে তুলনা করা হয়েছে। পারফিউম মাখতে হলে একান্ত ইচ্ছে হলে ঘরের ভেতর মাখবে এবং যার স্বামী আছেন তার সাথে থাকাকালীন সময়ে শুধুমাত্র ঘরের ভিতর মাখবে। অসংখ্য হাদিস আছে যেখানে কড়াকড়িভাবে সুগন্ধি মেখে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। নীলিমা ক্ষীণস্বরে বলল, আমি জানতাম না, তবে আর কখনো এভাবে মাখবো না। জাযাকিল্লাহ খয়রন। এবার বলুন, গতরাতে কি বলেছিলেন? দৃপ্ত কণ্ঠে বলল, আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। একটু চিন্তিত বদনে বলল, ডিপার্টমেন্টে এতগুলো স্মার্ট ছেলে থাকতে আমাকে পছন্দ করার কারণ? জানি না। বেশ, তবে শুনুন বোন, আমি অপছন্দ, পছন্দ বা প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়েকে হালাল করেছেন, বিয়ে বহির্ভূত সম্পর্ককে করেছেন হারাম। আমি আপনার আহ্বানে সাড়া দিতে পারছি না। নীলিমা নিঃশেষিত কণ্ঠে বলল, বিয়ে করতে চাই। এবার কোনো আপত্তি আছে? খানিকক্ষণ চুপ থেকে মুচকি এসে বলল, আমি স্বপ্ন দেখি একজন রাব্বাতুল বাইতকে, যাকে আমার রাজ্যের রাজরানী হিসেবে গ্রহণ করব। সে হবে ধার্মিক, পরিপূর্ণ, পর্দানশীল। একটা কবিতা আছে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। যে ফুলের সৌরভ নাই কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজনা বুলবুল। গুণীর গুণ চিরকাল বিরাজিত রয়, তুচ্ছ রূপ দুই দিনে ধূলিসাৎ হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমণীকে তার অর্থ, আভিজাত্য, রূপ, সৌন্দর্য ও দিন ধর্ম দেখে বিবাহ করা হয়, কিন্তু তুমি দিনদারিকে পেয়ে কৃতকার্য হও, তোমার হস্ত ধূলি ধূসরিত হোক। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তিনি আরো বলেন, তোমাদের প্রত্যেকের শুক্রকারী অন্তর ও জিক্রকারী জিহ্বা হওয়া উচিত, আর এমন মুমিন স্ত্রী গ্রহণ করা উচিত যে তার আখিরাতের কাজে সহায়তা করবে। ইবনে মাজাহ। সুতরাং এমন পাত্রী পছন্দ করা উচিত যে হবে পুণ্যময়ী, সুশীলা, সচ্চরিত্রা, দিনদার, পর্দানশীল, যাকে দেখলে মন খুশিতে ভরে ওঠে, যাকে আদেশ করলে সত্তর পালন করে, স্বামী বাইরে গেলে নিজের দেহ সৌন্দর্য ও ইজ্জতের এবং স্বামীর ধন সম্পদের যথার্থ রক্ষণাবেক্ষণ করে। নাসাই, হাকিম, মুসনাদে আহমদ। এই গুণগুলো যদি আপনার ভিতর বিদ্যমান থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। কান্না বিজড়িত কণ্ঠে বলল, আমার ভিতর এগুলো কিছুই নেই, তাহলে কিভাবে আপনারটাকে সাড়া দিব? চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতে লাগলো নীলিমা। নাফি বিষয়টি লক্ষ্য করে বলল, এভাবে কাঁদবেন না, সবাই তাকিয়ে দেখছে। দোয়া করি আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক। আর কখনো এইসব প্রস্তাব নিয়ে আমার সামনে আসবেন না, বলে রুমের ভিতর প্রবেশ করে। দূর থেকে নিশাত কান খাড়া করে নাফির কথাগুলো মনোযোগ সহকারে শুনছে। নাফি রুমে প্রবেশ করার সাথে সাথে নীলিমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না বান্ধবী, আমি জানতাম নাফি তোকে এমন কথাগুলোই শোনাবে। নীলিমা কোনো কথা না বলে চুপচাপ নীরবে চোখের পানি ঝরাতে লাগলো। এদিকে নাফি বাসা থেকে বের হলো। গেটে এসে খেয়াল করে হিজাব পরিহিত একটা নারী তাদের পাশের ফ্ল্যাট থেকে বের হচ্ছে। মনের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে আসে, মাশাআল্লাহ, এমন যদি কোনো নারী আমার জীবনে আসে কতই না ভালো হতো। শব্দটি একটু জোরালো কণ্ঠে বলল। অপরিচিতা নাফির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নাফির সাথে সাথে ইস্তেগফার পাঠ করে, কারণ সে প্রবৃত্তির তাড়নায় অপরিচিতার দিকে তাকিয়ে চমৎকৃত হয়েছে। প্রথম দৃষ্টি ভুলবশত, যা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু দ্বিতীয় দৃষ্টি ইবলিসের বিষাক্ত তীর, যেখানে ছুড়বে সেখানেই লক্ষ্য ভেদ করবে। মনের ভেতর এটা ভেবে দৃষ্টি ফিরিয়ে নিল। আল্লাহর কাছে পানাহ চাইতে চাইতে অন্যদিকে হাঁটা ধরে। বেশ কিছুক্ষণ পথ চলার পর খেয়াল করে মেয়েটি তার পিছু নিয়েছে। পেছনে ফিরে তাকিয়ে খেয়াল করে মেয়েটি তাকে কিছু বলতে চায়। আজ অনেক দেরি হয়ে গেল, চিন্তিত কখন ভার্সিটিতে পৌঁছাবে। কোনো রকমে কয়েক লোকমা ভাত গালে দিয়ে ব্যাগ পিঠে ঝুলাতে ঝুলাতে বের হয়ে গেল নাফি। কখনো এমন হয়নি একটা বই পড়তে পড়তে কখনো গভীর মনোযোগে হারিয়ে যায়, নিজেও জানে না। সময় দেখার জন্য পাঞ্জাবির পকেটে হাত ঠেকালো, কিন্তু তাড়াহুড়ায় ফোনটা বাসায় ফেলে এসেছে। 10:40 রোহিত স্যারের ক্লাস মিস হয়ে গেলে ক্ষতি পোষাতে হবে। বাসা থেকে হেঁটে যেতে প্রায় 25 মিনিট লাগে। সময় বাঁচানোর তাগিদে তাড়াহুড়ো করে একটা রিক্সায় ওঠে। 15 মিনিটের মধ্যে ক্যাম্পাসে পৌঁছে যায়। রিক্সা থেকে নেমে ভাড়া মেটাতে বাঁধল বিপত্তি। মনের ভুলে মানিব্যাগটাও রেখে এসেছে বাসায়। করুণ স্বরে বলল, মামা, আমি তো তাড়াহুড়ো করে মানিব্যাগ আনতে ভুলে গেছি, দয়া করে আগামীকাল ঠিক এই সময় এখান থেকে টাকাটা কষ্ট করে নিয়ে যাবেন। দূর মামা, এটা কোনো কথা? আপনি হুজুর মানুষ হয়ে এমন ছলচাতুরি! কত মানুষ এমন কথা বলে আর ভাড়া দেয়নি। আমি কথা দিচ্ছি ভাড়া মিটিয়ে দেব আগামীকাল ইনশাল্লাহ। হবে না মামা, এখনই দিবেন। হঠাৎ নিশাত এসে রিক্সা থেকে নামে। নাফির কণ্ঠ শুনে সেদিকে তাকালো। খেয়াল করে তাকে রিক্সাওয়ালার আবল তাবল বকাবাজি করছে। নাফি মুখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে। রিক্সার ভাড়া মিটিয়ে তাদের দিকে এগিয়ে এসে বলল,
নাফি কি হচ্ছে এখানে? নাফি লজ্জায় মুখটা মলিন করে কিছু বলতে যেও বলেনি। পাশ থেকে রিক্সাওয়ালা বলল, আর বলেন না আপু, আজকাল হুজুরদেরকেও বিশ্বাস করা যায় না, তারা পর্যন্ত ভাড়া মেরে খায়। খানিকটা রাগান্বিত স্বরে বলল, আরে মেয়ে চুপ, বেশি কথা বলবেন না। ভাড়া কত বলেন? 20 টাকা। হাত বাড়িয়ে ব্যাগ থেকে একখান 50 টাকার নোট বের করে বলল, এই নিন আপনার টাকা, ফেরত দিতে হবে না। রিক্সা ঘুরিয়ে চলে গেল। নাফির চোখ দেখে বোঝা যাচ্ছে একটু পরেই ভারী বর্ষণ হতে পারে। নিশাতের মনের ভেতর তার চেহারাখানা দেখে অদৃশ্য এক মায়ার উদ্রেক ঘটে। ক্ষীণস্বরে নাফিকে বলল, চলো, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। জাযাকিল্লাহ খয়রান, আমার সম্মান রক্ষার্থে অনেক বড় উপকার করেছেন। মিষ্টি হেসে বলল, বন্ধুর জন্য এটা স্বাভাবিক, মানুষ করতেই পারে। নাফি কথা না বাড়িয়ে চুপচাপ আনমনে হাঁটতে থাকে। নাফি সিঁড়ি বেয়ে উপরে উঠে ডিপার্টমেন্টের সামনে এসে বলল, কয়টা বাজে বলে নিশাতকে জিজ্ঞেস করে। হাতের দিকে তাকিয়ে মুখটা মলিন করে বলল, আজ ক্লাসটা মিস করে ফেলেছি। রোহিত স্যার ক্লাসে ঢোকার পর 1 সেকেন্ড দেরি হলেও অন্য কোনো ছাত্রছাত্রীর প্রবেশ নিষেধ। হাতে কয়েক মিনিট সময় ছিল, তবে রিক্সার ভাড়া মেটাতে তাদের সময় খেয়েছে। নাফি ভারাক্রান্ত হৃদয়ে বলল, আমার জন্য আপনি ক্লাসটা মিস করলেন। নিশাত হাসতে হাসতে বলল, তুমি হুজুর চরম বোকা, আমরা একই সাথে পড়াশোনা করি, অথচ আমাকে আপনি বলে সম্বোধন করো। নাফি চুপচাপ দাঁড়িয়ে রইল। নিরবচ্ছিন্ন ভাব লক্ষ্য করে নাফির দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলো নিচেই কোথাও সময় কাটাই। বিমূঢ় বদনে বলল, আচ্ছা তুমি যাও, আমি ওইদিকে কোথাও দাঁড়িয়ে থাকছি। আরে ভয় নেই, প্রেম নিবেদন করব না, আমাদের দুজনের বাসা এক জেলায়, চলো একটু পরিচিত হই। নিশাত যেহেতু কঠিন সময় মান সম্মান রক্ষা করেছে, তাই দ্বিতীয় কোনো কথা না বলে চুপচাপ সুবোধ বালকের ন্যায় সিঁড়ি বেয়ে নিচে নামল। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে নিশাত বসলেও নাফি বসতে নারাজ। সে এদিক সেদিক তাকিয়ে কেমন যেন ছটফট করে। নিশাত মুচকি এসে বলে, পড়াশোনার কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? ভালো। একটা কথা জিজ্ঞেস করতাম, যদি সম্মতি দিতে। বলো। নীলিমাকে ফিরিয়ে দিলে কেন? সে তো বিয়ে করতে চেয়েছিল। তার ভিতরে আল্লাহর ভয় নেই, পর্দা পুশিদা ব্যাপারে একদম বেখেয়াল। কিছুক্ষণ চুপ থেকে বলল, কেউ যদি তোমাকে চায় তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? এক কথা, ধার্মিক হতে হবে। এভাবে কিছুক্ষণ খোঁজ গল্প করতে করতে সময় ঘনিয়ে এলো। তারা উঠে ডিপার্টমেন্টের দিকে এগিয়ে গেল। এদিকে আল্লাহর কাছে পানাহ চাইতে চাইতে অন্যদিকে হাঁটা ধরে। বেশ কিছুক্ষণ পথ চলার পর খেয়াল করে মেয়েটি তার পিছু নিয়েছে। পেছন ফিরে তাকিয়ে খেয়াল করে তাকে কিছু বলতে চায়। নাফি একটু থমকে দাঁড়ালো, তার দিকে দৃষ্টি ফেরালো। কাছে এসে অপরিচিতা হয়ে জিজ্ঞেস করে, আমাকে একটু সাহায্য করবেন? কিভাবে সাহায্য করতে পারি? আজমল স্যারের বাসাটা চিনিয়ে দিবেন প্লিজ। আজমল স্যার বলতেই নাফির হার্টবিট বেড়ে যায়, কারণ তিনি নাফির পিতা। অবাক হয়ে বলল, কি হয় উনি? আমি তার মেয়ের নতুন প্রাইভেট টিউটর। আমার সাথে আসুন, আপনার ছাত্রীর ভাই আমি। জি, চিনতে পেরেছি। নাফি বাসার ভেতরে প্রবেশ করে। নাফিসাকে জিজ্ঞেস করে, আজ কি কোনো টিউটর আসার কথা আছে? হ্যাঁ ভাইয়া, আব্বু আসতে বলেছেন একটা আপুকে। অপরিচিতের দিকে হাত বাড়িয়ে বলল, ইনি তো টিউটর, ভেতরে নিয়ে যা। ঘণ্টাখানেক পড়িয়ে টিউটর চলে গেল। নাফি তাড়াতাড়ি নাফিসার রুমে এসে জিজ্ঞেস করে, তোর ম্যাডামের নাম কি? মুচকি এসে বলল, কি ব্যাপার ভাইয়া, সূর্য কোন দিক দিয়ে উঠলো? খানিকটা ইতস্তত করে বলল, মানে আজ পর্যন্ত কোনো মেয়ে তোমার সামনে উষ্টা খেয়ে পড়ে গেল তার দিকে তাকিয়ে দেখো না, কিন্তু আপু আসার পর থেকে খেয়াল করেছি তুমি আর চোখে দুবার তাকিয়েছ। আবার এখন নাম জিজ্ঞেস করো, কি পছন্দ হয়েছে নাকি? ব্যবস্থা করবো নাকি? নাফি খানিকটা রাগান্বিত স্বরে বলল, নাম কি তাই বল। টাকা দাও, তাহলে নাম কেন, ডিটেলস পরিচয় পাবে। দুষ্টুমির হাসি দিয়ে বলল, পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে বলল, এই নে, এবার বল। নাফিসা যখন হাত বাড়িয়ে টাকাটা নিতে গেল, ঠিক তখনই বাঁধল বিপত্তি। নাফি বাম হাতে তার কান ধরে বলল, খুব টাকা নেওয়ার শখ তাই না? টাকা তোর কানের উপরে দিচ্ছি, বলে কান মুচড়ে ধরে। কান্না বিজড়িত কণ্ঠে বলল, ভাইয়া ছাড়ো, ব্যথা পাচ্ছি, ছাড়ো, বলে কেঁদে ফেলল। পাশের রুম থেকে তাদের মা বের হয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি শুরু করলি, হচ্ছেটা কি? নাফি তাড়াতাড়ি কান ছেড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। নাফিসা কাঁদতে কাঁদতে বলল, তোমার গুণধর পুত্র আমার কান ছিঁড়ে দিয়েছে, দাঁড়াও আব্বু বাসায় আসুক, তখন মজা দেখাবো। তোদের নিয়ে পারলাম না, যত বড় হচ্ছিস ততই বাচ্চাদের মতো মারামারি করিস। নাফিসার বিয়ে হলে কার সাথে খুনসুটি করবি শুনি? কার সাথে আবার? যখন মন চাইবে তখন নাফিসার শ্বশুরবাড়ি যেয়ে কান টেনে দিব, বলে নাফি হাসতে থাকে। মুখ ভেঙচি কেটে বলল, ইস শখ কত, আমার শ্বশুরবাড়ি গেলে তোমার জন্য কোনো কিছু খেতে দেবো না। ধমক দিয়ে বলল, থাম তোরা দুজন, এই নাফি মসজিদে যা। নাফিসা, রান্নাঘরে এসে আমাকে সাহায্য কর, বলে তিনি চলে গেলেন। রুম থেকে পাঞ্জাবিটা গায়ে দিয়ে বের হতে যাবে এমন সময় কি মনে করে নাফিসার ঘরে উঁকি দিল। আদর মাখা কণ্ঠে নাফি বলল, সোনা বোন, সালাদ শেষে বাসায় ফেরার সময় কি আনবো? দুষ্টুমি হাসি দিয়ে বলল, যতই লোভ দেখাও কাজ হবে না, তবে তুমি আমার ভাইয়া যেহেতু, সেহেতু একটু ভেবে দেখতে পারি। কি ভাববি? খানিকক্ষণ চিন্তা করে নাফিসা বলল, ভেবে দেখলাম আমার টিউটরের পরিচয় জানতে হলে আজকের ভিতরে 50 টাকার সাথে 3টা আইসক্রিম এবং 2 প্লেট ফুচকা খাওয়াতে হবে। তাতে কি তোমার পোষাবে? নাফি চিন্তিত বদনে বলল, বুঝতে পেরেছি,
তোরা আবার মায়ের খাওয়ার সময় হয়েছে বলে নাফিসার ঘরে ঢুকলো। নাফিসা হাসতে হাসতে মায়ের কাছে দৌড় দিল। নাফি আর কিছু না বলে সালাতুল মাগরিব আদায় করতে মসজিদে গেল। পরের দিন বিকেলে টিউটর নাফিসাকে পড়িয়ে আবার চলে গেল। সাথে করে নাফির মনটাও চুরি করে নিয়ে গেল। নাফি নিজেকে বারবার বোঝাচ্ছে এটা ঠিক না, তবুও বেহায়া মন তার মানে না। যদি একান্ত কাউকে পছন্দ হয় উচিত সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া। ইতিপূর্বে নাফির জন্য বেশ কয়েকটি মেয়ে দেখেছেন তার বাবা, কিন্তু পছন্দ হয়নি। আজ 2 দিন টিউটর ম্যাডামকে দেখে তার মনে ধরেছে, এটাও সিদ্ধান্ত নেওয়া শেষ। যদি তেমন হয় বাসায় জানিয়ে মেয়েকে দেখার বন্দোবস্ত করবে, কিন্তু মেয়েটির পরিচয় জানতে হলে খসাতে হবে গুটি খানেক টাকা, তাও একমাত্র আদরের ছোট বোন নাফিসার কাছে। এভাবে সপ্তাহখানেক পার হয়ে যায়, কিন্তু মনের ভেতরে পাওয়ার উদ্রেক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাধ্য হয়ে নাফিসা শরণাপন্ন হতে হবে। মাগরিবের সালাত শেষ করে নাফি বাসায় ফিরে সরাসরি নাফিসার ঘরে ঢুকলো। নাফিসা তার মুখের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, কিছু বলবে ভাইয়া? হ্যাঁ, তুই আমার বোন হয়ে এমন বিটলামি করিস কেন? ও মা, আবার কি করলাম? এই যে সামান্য টিউটর ম্যাডামের নামটা বলিস না। যতই পাম মারো কাজ হবে না, আমার শর্তগুলো পূরণ না করলে কোনো তথ্য পাবে না বলে দুষ্টুমির হাসি দেয়। আচ্ছা ঠিক আছে, কি কি শর্ত শুনি? 500 টাকা, সাথে 3টা আইসক্রিম, তবে একটা হলেও হবে, এবং 2 প্লেট ফুচকা খাওয়াতে হবে। নাফি পকেট হাতড়ে 200 টাকা বের করে। এই দেখ, এত টাকা নেই, তাহলে কি করব? লোন নাও আমার থেকে। আচ্ছা দে। নাফিসা মৃদু হেসে বলল, আগে যেগুলো ধার নিয়েছিলে সেগুলো পরিশোধ করো, তাহলে আবার পাবে। নাফি পড়েছে চরম বিপদে। বাধ্য হয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে নাফিসার সমস্ত ঋণ পরিশোধ করে। টাকাটা হাতে পেয়ে নাফির দিকে তাকিয়ে বলল, তাহলে খাওয়াবে কখন? এখনই, বোরকা পরে তৈরি হয়ে নে, আমি পাঞ্জাবিটা পাল্টে আসি। সন্ধ্যার সময় নাফিসাকে বোরকা হিজাব পরিধান করতে দেখে রিহানা পারভিন নামে নাফিদের মা কপালের চামড়া ভাঁজ করে। এই সন্ধ্যার সময় বোরকা হিজাব কেন? হাস্যজ্জ্বল মুখে বলল, তোমার ছেলের পকেট খসাতে বাইরে যাচ্ছি। নাফি তাহলে মাত্র টাকা চাইলো এই জন্য? রুমে ঢুকে নাফি বলল, তোমার মেয়ে দিন দিন বড় পণ্ডিত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা করো, তাছাড়া কারণে অকারণে আমার পকেট ফতুর করে ছাড়বে। ভাইয়া, মায়ের কাছে নালিশ করে লাভ নেই, আসল গোমর কি ফাঁস করে দেব? চোখ বড় বড় করে বলল, চুপ, বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয় বলে বের হয়ে গেল। রেহানা পারভিন সন্তানদের কার্যকলাপ দেখে মুচকে এসে, আমার ছেলেটার পকেট ফতুর করিস না মা বলে পাশের রুমে প্রবেশ করেন। নাফি পূর্বে কখনো ফুচকা খায়নি, ভেবেছে নাফিসা এত ফুচকার গল্প করে আজ সুযোগে ফুচকার স্বাদ আস্বাদন করা যাবে, সাথে টিউটরের পরিচয় জানা যাবে। নাফিসাকে নিয়ে মোড়ের সব থেকে নামকরা ফুচকার দোকানে বসার সাথে সাথে টেবিলের ওপর রাখা গ্লাস দেখে ফুচকা খাওয়ার স্বাদ উবে গেছে। নাকমুখ সিটকে বলল, এ নাফিসা, এত নোংরা পরিবেশ কেন এখানে? বিস্মিত নয়নে বলল, মানে কি বলিস ভাইয়া? সবকিছু ঠিকঠাক আছে, এই দেখ গ্লাসে কি পরিমাণ লিপস্টিক মেখে আছে, দেখে কেমন মনে হচ্ছে শরীরে। মুচকে এসে বলল, এটা কোনো ব্যাপার না, এই দোকানটা শহরের এক নামে পরিচিত, শহরের অধিকাংশ ফুচকাখোরেরা এখানে জমায়েত হয়। আর তোমার নিশ্চয়ই অজানা নয়, সব থেকে ফুচকা পছন্দ করে মেয়েরা, যার কারণে আধুনিক মেয়েগুলো লিপস্টিক ঠোঁটে ফুচকা খেতে আসে। পানি খাওয়ার সময় এটা গ্লাসে মেখে থাকে। তবে তোমার এই নোংরা গ্লাসে পানি খেতে হবে না, আলাদা একটি পানির বোতলের ব্যবস্থা করছি বলে গ্লাসগুলোর সামনের থেকে সরাতে বলে। কিছুক্ষণ পর 2 প্লেট ফুচকা চলে আসে তাদের সামনে। নিমিষে 1 প্লেট ফুচকা সাবার করে দিল। নাফি বিষয়টি লক্ষ্য করে তার প্লেটটি এগিয়ে দিল। নাফিসা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভালো লাগে না? খাচ্ছ না কেন ভাইয়া? তুই খা, খেতে খেতে কাজের কথায় বলতে থাক। মুচকে এসে বলল, এত দিওয়ানা হলে হবে না, সবুর করতে হবে, কারণ সবুরে মায়া ফলে। রাগান্বিত স্বরে কিছু একটা বলতে যেও থেমে গেল নাফি। শান্ত মেজাজে বলল, আচ্ছা খেয়ে নে। নাফিসা একাই 2 প্লেট সাবার করে দিল। এক ঢোক পানি গিলে হাত ঠোঁট টিস্যুতে মুছে দুষ্ট হেসে বলল, ভাবির নাম নাওশিদ আনজুম, পাশের মহল্লায় থাকেন, পড়াশোনা তোমাদের বিশ্ববিদ্যালয়ে অনার্স করছে। ব্যাকগ্রাউন্ড শুনে মনের ভেতরে কিউরিওসিটি জাগ্রত হলো। মুখ ফসকে বের হয়ে যায়, দেখতে কেমন রে? ওয়াও, ইমাজিন, দেখতে যেমন শুনতেও তেমন প্রীতি, তোমার সাথে খুব মানাবে। আম্মুর সাথে বিষয়টি আলাপ আলোচনা করব। খানিকক্ষণ চুপ করে নাফিসার দিকে তাকিয়ে থাকলো। মৃদুস্বরে বলল, আর কি খাবি বল? কিচ্ছু খাবো না ভাইয়া, শুধু 2টা আইসক্রিম ছাড়া। সাথে সাথে 2টা আইসক্রিম দিতে বলে উঠে দাঁড়িয়ে বলল, বাসায় চল বলে বিল মিটাতে দোকানিকে টাকা বের করে দেয়। তাড়াহুড়ো করে বলল, থামো থামো ভাইয়া, আমার কথা শোনো। নাফিসের দিকে তাকিয়ে বললাম, কি? সাথে সাথে নিজের ব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করে বলল, মামা বিল রাখুন বলে এগিয়ে দিল। বিল রেখে বাকি টাকা ফেরত নিয়ে নাফির সাথে বাইরে বের হয়ে এলো। নাফি হতবাক হয়ে বলল, হঠাৎ এত উদারতার কারণ? মুচকি এসে বলল, তুমি আমার একমাত্র ভাইয়া, এভাবে সামান্য কাজে পকেট লুট করতে পারি? অনেক পাকনা হয়ে গেছিস তুই, দাঁড়া, তাড়ানোর ব্যবস্থা করছি বলে রিক্সাওয়ালার দিকে হাত ইশারা করে ডাকে। সাথে সাথে তাদের কাছে এসে 2জন মেয়ে নামলো।
অনিচ্ছাকৃতভাবে তাদের দিকে তাকালো। হঠাৎ নাফির মনের ভেতর উঁকি দিল। মেয়েটিকে কোথাও দেখেছে, ভালোভাবে চিনতে পারেনি, কারণ মুখটা লম্বা ওড়না পেঁচিয়ে আবৃত করা। রিকশার ভাড়া মিটিয়ে নাফিসের দিকে অনেকক্ষণ তাকিয়ে মহিলাটিকে বলল, আম্মু, এই ছেলে সেই নাফি আহমেদ, বলে নাফির দিকে এক পলক তাকালো। আসলে শহরে মা মেয়ে চেনা বড় দুরূহ ব্যাপার, যার কারণে কোনটা বুড়ি কোনটা ছুরি চিনতে পারেনি। নাফি চিনতে পারল না আসলে কে মেয়েটি। রিকশায় ওঠার জন্য পা বাড়াতে মেয়েটি বলল, আমি নীলিমা, ইনি আমার আম্মু। পিছিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি, বলে সম্বোধন করে। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো থাকবেন, দোয়া করবেন। আমরা আসি। নীলিমা ভারাক্রান্ত হৃদয়ে করুণ স্বরে বলল, 1 মিনিট দাঁড়াবেন? জি বলুন। ইনি কি ভাবি? পাশ থেকে নাফিসা ইন্নালিল্লাহ বলে দৃষ্টি ফিরিয়ে নিল। লজ্জায় মুখটা লাল করে নাফি বলল, আমার ছোট বোন নাফিসা। মুহূর্তের মধ্যে মুখটা বিবর্ণ করে বলল, আম সরি, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। ক্ষীণস্বরে নীলিমাকে উদ্দেশ্য করে বলল, মহান আল্লাহ বলেছেন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাকো, কারণ কোনো কোনো ধারণা পাপ। সূরা হুজরাত আয়াত 12। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কারণ কুধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এমন ধারণা ইচ্ছায় অনিচ্ছায় আমরা করি, যা মোটেই ঠিক না। বিশেষ করে পথচারীদের মাঝে এমন কাউকে যদি দেখি যে সাথে কোনো ছেলে বা মেয়ে আছে, তাদের সম্পর্কে না জেনে বিরূপ মন্তব্য করি। নাফি নীলিমাকে আর কিছু না বলে চুপচাপ রিকশা উঠে নাফিসাকে নিয়ে চলে এলো। মনমরা হয়ে বসে আছে নাফি। নাফিসা জিজ্ঞেস করে, ভাইয়া, মহিলা দুজন কে ছিলেন? আর বলিস না, ফার্স্ট ইয়ারে থাকাকালীন সময়ে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, খানিকটা হাসির খোরাক জোগাতে। ওয়াও, বেশ সুন্দরী রূপসী মনে হলো মেয়েটা। তো তুমি তাকে নিশ্চয়ই ফিরিয়ে দিয়েছিলে? কাজটা ঠিক করনি, বিয়ে করলে এতদিনে আমি ফুপি হয়ে যেতাম। মাথায় মৃদু চপেটাঘাত করে বলল, কি সব আজে বাজে ধারণা, চুপচাপ বাসায় চল, তোর জন্য যত সব ঝামেলা। আর কখনো এভাবে মার্কেটে আসবো না। মুখটা ম্লান করে বলল, আমি আবার কি করলাম? সামান্য একটা মেয়ের নাম জানতে এতদূর আসতে হলো? ঘরে বসে তো বলা যেত নাম পরিচয় সব। কি করব বল, কতদিন ধরে বায়না করেছি ফুচকা খাবো, তুমি বা আব্বু কেউ আমার কথা রাখোনি। পরিশেষে তোমাকে জাতা গলে ফেলে এখানে এসেছে। মুচকি হেসে বলল, আপন ভাইদের সাথে যদি এমন করিস, না জানি তোর বরমশাইয়ের সাথে কি করবি আল্লাহই ভালো জানেন। হঠাৎ মুখটা লজ্জাবনত করে বলল, ভাইয়া, আমি কিন্তু লজ্জা পাচ্ছি। কিছুক্ষণ পর ভাই বোন খুনসুটি করতে করতে বাসায় পৌঁছে যায়। রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে চলে গেল। নাফিসা টিউটর নাসিদকে বলল, আপু, আগামীকাল শুক্রবার কলেজ ভার্সিটি সব বন্ধ, দুপুরে ইনশাআল্লাহ আমাদের বাসায় খাবেন। নাসিদ কোনো মতেই রাজি হলো না। অবশেষে রেহেনা পারভিনের কথায় না করতে পারল না। পরের দিন 2টার দিকে নওসিদ নাফিসাদের বাসায় এলো। এদিকে নাফি জানে না তাদের বাসায় মেহমান আসবে। জুম্মার সালাত আদায় করে হঠাৎ কি মনে করে নাফিসার ঘরে ঢুকলো। গুনগুনিয়ে গান গেয়ে নাফিসাকে বলল, আমার কথা বলেছিলি তোর ম্যাডামকে? নাফিসা অন্যদিকে তাকিয়ে চুপচাপ বসে থাকলো। নাফি আবার বলল, কোনোভাবে নাওসিদের সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে পারবি? আবারও চুপচাপ। কোনো কথা না বলে ঘাপটি মেরে অন্যদিকে তাকিয়ে আছে। নাফিসার নিকটবর্তী হয়ে বলল, আমি তাকে পছন্দ করি, বিয়ে করতে চাই, এটা জানিয়ে দিস। এত কিছু বলে তবুও নাফিসা কোনো প্রত্যুত্তর করে না। হঠাৎ পেছন থেকে, ভাইয়া, তুমি এখানে কেন? নাফি পেছনে ফিরে নাফিসার দিকে তাকিয়ে বলল, তাহলে এটা কে? তোর ওড়না পেঁচিয়ে মাথায়। মুচকি এসে মৃদুস্বরে নাফির কানের পাশে এসে বলল, নাওসিদ আপু, দাওয়াত করেছিলাম দুপুরে। নাওসিদ নাম শুনেই যেও ভাই কামড় দিয়ে নাফির চম্পট দিয়েছে। নাফিসা ভাইয়ের কাণ্ড দেখে হেসে গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে। নাওসিদ লজ্জিত মস্তক উঁচু করে বলল, কি লজ্জার কথা বলো, আমি মাত্র এসে হিসাবটা খুলে বসেছি, অমনি তোমার ভাইয়া এসে হাজির। তাড়াহুড়ো করে তোমার অন্যায় নিজেকে ঢেকে ফেলেছি, লজ্জায় আমি কথা বলতে পারছি না। আর উনি এসে কি সব যাতা বলে গেল। অবাক হয়ে বলল, কি বলেছে ভাইয়া তোমাকে? তার কাছে শুনে নিও, আমি বাসায় যাব, তাড়াতাড়ি কিছু খেতে দাও, বলে হাত মোজা 2টা খুলে রাখলো। নাফিসা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে সোজা নাফির ঘরে সালাম দিয়ে ঢুকলো। খাটে বসা ছিল। নাফিকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, মান সম্মান সব চলে গেল, আমি লজ্জায় শেষ। কি বলেছিলি আপুকে? ঘটে যাওয়া কাহিনীগুলো নাফিসাকে বলল। নাফিসা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। সর্বশেষে বলল, যাক, আমাকে ঘটকালি করার পূর্বে মনের ভাব প্রকাশ করতে পেরেছে, খুব ভালো লাগছে তাদের ঘটনাটি, বলে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে আসে। দুপুরের খাওয়া দাওয়ার পর নওসিদ বাসায় যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। নাফিসা মৃদু হেসে বলল, আপু, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার ভাইয়ার মনোভাব। পূর্বেও বলেছি, এখনো বলছি, আমার ভাইয়া তোমাকে বিয়ে করতে চায়। এখানে তোমার মতামতটা জানতে চাচ্ছি, ভেবে দেখবো। এখন যাই। ওয়েট, ভাইয়ার নাম্বারটা সেভ করে রাখো, রাতে ইনশাল্লাহ ফোন দিয়ে সব বলে দিবে না। কাপা কাপা হাতে ফোনের নাম্বারটি লিখে সেভ করে রাখে। নাফিসা ও রেহানা পারভিনকে সালাম দিয়ে বিদায় নিল। নওসিদ বাসা থেকে বের হওয়ার সাথে সাথে নাফির কাছে এসে, ভাইয়া, সুখবর আছে। কি? নওসিদ, আপুর নাম্বারটি সেভ করে রাখো, রাতে ফোন দেবে।
ঠোঁটের কোণে হাসি লেখা টেনে বলল, সত্যি? হ্যাঁ, এবার বিনিময়ে হাদিয়া দাও। বিয়েটা সম্পন্ন হোক, তখন একেবারে একটা ছেলে দেখে সারা জীবনের জন্য হাদিয়া দিয়ে দেব বলে মুচকি আসে। ভাইয়া তুমি না? লজ্জা পেয়ে রুম থেকে চলে গেল। নাফি জোরালো কণ্ঠে বলল, এই নিবি না? না, নেব না। খেতে আসো, আম্মু ডাকছে। দুপুরের খাওয়া শেষ করে নাফি অনেকক্ষণ বেডে গড়াগড়ি করলো। তার মস্তিষ্কে নওশীদ ছাড়া আর কোনো চিন্তা কাজ করে না। কখন রাত হবে, কাঙ্ক্ষিত মানুষ ফোন করবে, এটা ভেবে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। সময় কাটতে চায় না, কখন রাত হবে। বহুল প্রতীক্ষিত সময় ঘনিয়ে এলো। নাফিসা এসে জিজ্ঞেস করে, নওশীদ আপু ফোন করেছে? না। সে একটা মেয়ে, আগে আগে ফোন করতে লজ্জা পাচ্ছে হয়তো। দাও তো তোমার ফোনটা, কথা বলিয়ে দিই। বলে ফোনটা হাতে নিল। সাথে সাথে নওশীদের নাম্বারে ফোন করে ওপাশ থেকে ভেসে আসে সালামের ধ্বনি। মিষ্টি করে উত্তর দিয়ে বলল, আপু, নাফিসা বলছি। বলো। আসলে ভাইয়া কথা বলতে খুব লজ্জা পাচ্ছে, এই নিন কথা বলুন। নাফির দিকে ফোন এগিয়ে মুখ চেপে হাসি দেয়। নাফি কাপা হাতে ফোনটা কানের সাথে ধরল। নরম গলায়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওপাশ থেকে নওশীদ বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। খানিকক্ষণ চুপ থেকে নাফিসার দিকে তাকিয়ে চুপিসারে বলল, কি বলবো? নাফিসা ফিসফিস করে বলল, প্রথমে দুপুরের ঘটনার জন্য সরি বলো। দ্বিতীয়ত মনের কথা প্রকাশ করো যে তুমি তাকে বিয়ে করতে চাও। এবার গলা খাকারি দিয়ে বলল, দুপুরের ঘটনার জন্য সরি, এবং আপনি রাজি থাকলে বিয়ে করতে চাই বলে হার্টবিট প্রোডাকশন বেড়ে যেতে লাগে। দুপুরের ঘটনাটি আপনি অনেক বড় ভুল করেছেন, কারণ হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো গৃহে প্রবেশকালে অনুমতি প্রার্থনা করবে এবং দরজার বাইরে থেকে অনধিক 3 বার সরবে সালাম দিবে। অনুমতি না পেলে ফিরে যাবে। এই সময়ে নিজের নাম বলা উত্তম। সালাম দেওয়ার পরে অনুমতি গ্রহণ করতে পারবে এবং গলায় শব্দ করবে। এমনকি মায়ের রুমে এভাবে অনুমতি গ্রহণ করতে হবে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। সেখানে আপনি হুট করে রুমে প্রবেশ করেছেন। ইনশাআল্লাহ এমন ভুল আর কখনো হবে না। জাযাকাল্লাহু খায়রান ওয়াইয়াক্কে। এবং আসল কথা বলুন। নওশীদ খানিকক্ষণ চুপ থেকে বলল, আমার কোনো আপত্তি নেই বলে চুপ করে থাকলো। মুচকে এসে বলল, আলহামদুলিল্লাহ বলে ফোনটা কেটে দেয় নাফি। নাফির মুখে খুশির ঝলক দেখে নাফিসা মৃদু হেসে বলল, আম্মুর সাথে কথা বলি। যা, তাড়াতাড়ি বলো। দুই পরিবারের সম্মতিতে বিয়েটা সম্পন্ন হলো। সামান্য কয়েকজন মেহমানদের উপস্থিতিতে একদম ঘরোয়াভাবে শুভ প্রণয় ঘটিয়ে দেওয়া হলো। বিয়েটা রাতে সম্পন্ন করা হয়েছে। বিয়ে শেষ করে মেহমানদারি শেষ করতে করতে অনেক রাত ঘনিয়ে এলো। রাতের মধ্যভাগে নববধূকে নিয়ে নাফি বাসায় ফিরে এলো। অজু করে টয়লেট থেকে বের হয়ে জুব্বা পাগড়ি খুলে একটা পাঞ্জাবি পরিধান করে, সাথে শরীরে আতরের সুগন্ধি মেখে দাড়িটা চিরুনি করা শুরু করে, কারণ স্ত্রীর সামনে পরিপাটি হয়ে থাকা সুন্নাত। সেখানে আজ তার বহুল প্রতীক্ষিত রাত। চিরুনি করা শেষ না হতে নাফিসা সালাম দিয়ে বলল, আসতে পারি? হ্যাঁ আয় বলে চিরুনিটা রেখে ঘুরে দাঁড়ালো। নাফিসা হাসতে হাসতে রুমে প্রবেশ করে। এই রেখে গেলাম আমার টিউটরকে সারা জীবনের জন্য, এবার আমার হাদিয়া দাও। মুচকে এসে নাফি বলল, সময় হলে পেয়ে যাবে ইনশাল্লাহ। নাফিয়া সালাম দিয়ে রুম থেকে বের হয়ে গেল। নাফি নববধূকে বসতে অনুরোধ করে। দরজা ছিটকিনি আটকে নতুন প্রেয়সীর কাছে এলো। মুখটা উঁচু করে ঘোমটা সরাতে নাফি হতবাক হয়ে গেল। খানিক পিছিয়ে এসে বলল, তুমি কেন? নওশীদ কোথায়? এত অবাক হচ্ছ কেন? আমি নওশীদ, আমি নিশাত। 4টা বছর আমিও অবাক হয়েছি। প্রতিটা সেমেস্টারে রাত দিন পরিশ্রম করেও ব্যর্থ, শুধু তোমার কারণে। অনেক প্রতীক্ষার পর তোমার ঘরে ঢুকতে পেরেছি। নাফি কপালের চামড়া ভাঁজ করে বলল, নাফিসার টিউটর তাহলে সত্যিই তুমি ছিলে? চিত্তপ্রসাদ হেসে বলল, সে এক লম্বা কাহিনী, এখন চুপচাপ ঘুমাও, সকালে বলবো। মুখটা মলিন করে বলল, সুন্নাতকে ভুলে রূপের মোহে পড়ে আমি আজ লাঞ্ছনার শিকার। সব আমার 2 হাতের কামাই। নিশাত তাচ্ছিলের সুরে বলল, তোমাকে বসে আনতে অনেক কাঠকড়ি পোড়াতে হয়েছে। হতবিহ্বল কণ্ঠে বলল, যেমন? নাফি শোনো, আমি পরিষ্কারভাবে সবকিছু জানিয়ে দিচ্ছি। সেই প্রথম থেকে আজ পর্যন্ত যেদিন তোমাদের বাসায় পড়াতে এলাম, সেটা একটা সাজানো ঘটনা ছিল। তোমাকে ফাঁদে ফেলতে অনেক চেষ্টা করেছি। যখন কোনোভাবে না পেরে উঠি, তখন অনেক চিন্তাভাবনা করে তোমার দুর্বলতা খুঁজে বের করি। নীলিমাকে যখন ফিরিয়ে দিলে, সাথে যেদিন রিক্সা ভাড়ার জন্য অপমানের হাত থেকে বাঁচালাম, সেদিনই মনে হয়েছে তুমি বোরকাওয়ালির পাগল। সেদিনই সিদ্ধান্ত নিলাম তোমাকে নারীর ছলনায় ফাঁসাবো। ভাগ্যক্রমে তোমার বোনের টিউটরের অফার পাই। সুযোগটার সাথে সাথে লুফে নিলাম। প্রথম দিন বোরকা হিসাব পরে তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, কারণ আমাকে হয়তো চিনতে পারবে। বাধ্য হয়ে তোমাদের বাসা না চিনতে পারায় তোমার পিছু নিয়েছিলাম। কিন্তু তুমি বড় বোকা, আমাকে চিনতে পারোনি। এমনকি বিয়ে করার পূর্বেও এক পলক দেখার প্রয়োজন অনুভব করনি। যাই হোক, বহু কাঠকড় পুড়িয়ে আজ তোমার ঘাড়ে চেপেছি। বলে থেমে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাফি বলল, এটাই জীবনের সব থেকে বড় ভুল, না দেখে বিয়ে করেছি। ভুল তো মাত্র শুরু হলো, আরো অনেক ভুল সামনে হাজির হবে। কিছুই করার নেই, এখন তোমার বউ আমি। তবে মনে রেখো, শুধুমাত্র কাগজে কলমে বউ, বাস্তবে নই। খবরদার কাছে আসার ব্যর্থ চেষ্টা করবে না। নাফির চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে।
টিস্যু দিয়ে মুছে নিশাতের দিকে তাকিয়ে, তোমার পর্দা পুশিদা আমার পরিবারের সাথে সুসম্পর্ক সব ছদ্মবেশী ছিল? বোকা ছেলে এখনো জিগায় বলে অট্টহাসিতে ফেটে পড়ে। চুপচাপ কথা না বাড়িয়ে টয়লেটে ঢুকে হাত মুখ ধুয়ে বের হয়ে আসে। জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে গেল নাফি। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, রব্বুল আলামিন আমাকে এ কেমন পরীক্ষায় ফেললেন? এভাবে দীর্ঘক্ষণ মনের ব্যথা বেদনা ব্যক্ত করে নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রেখে এক পলক নিশাতের দিকে তাকালো। নিশাত ঘুমিয়ে পড়েছে। তার মুখের দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়। কখনো দেখে মনে হবে না তার ভেতরে একটা মুখোশধারী বসবাস করে। চোখের পানি মুছে লাইট বন্ধ করে নিশাতের পাশে এসে শুয়ে পড়ে। নাফি সারাদিনের ক্লান্তি অবসন্ন চোখে হালকা ঘুমের ছিম এলো। নিশাত সাথে সাথে উঠে লাইট অন করে, নাফি তুমি এখানে কেন? মুহূর্তের মধ্যে নাফির চোখ থেকে ঘুম উবে যায়। অবাক দৃষ্টিতে বলল, আমার ঘরে আমি থাকবো না তো কে থাকবে? আজ থেকে আমার পাশে ঘুমাতে পারবে না। তোমাদের মতো হুজুরদের জীবনে কখনো বিশ্বাস করি না, শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে তোমাকে বিয়ে করা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো কিছুক্ষণ পর ফজরের আজান হবে। সামান্য এটুকু রাত্রের জন্য নিশাতের সাথে কোনো ঝামেলা করতে চায় না। ক্ষীণস্বরে বলে, তুমি ঘুমাও, আমি সোফায় যাচ্ছি বলে খাট থেকে নেমে আসে। কিছুক্ষণ পর সালাতুল ফজরের আজান হতে শুরু হলো। পাঞ্জাবি পরে নিশাতকে ডেকে সালাত আদায় করতে নির্দেশ দিয়ে মসজিদে গেল। নিশাত অনেক বেলা করে ঘুমিয়ে জাগ্রত হলো। নাফিসা এসে জিজ্ঞেস করে, শরীর খারাপ করেছে ভাবি? না বলে মুখ গোমরা করে থাকে। নাফিসা নিশাতের মুখের দিকে তাকিয়ে আর কিছু না বলে খেতে আসতে বলে চুপচাপ ফ্রেশ হয়ে একা একা বসে খাবার খেতে শুরু করে নিশাত। রেহানা পারভিন অবাক হয়ে বললেন, বৌমা একা কেন? নাফি কোথায়? কথা না বলে চুপচাপ খেতে লাগলো। রেহানা পারভিন ভাবলো হয়তো কথা শুনতে পায়নি। তিনি রিপিট করে কথাগুলো আবার বললেন। নিশাত খানিকটা বিরক্তিতে বলে, জানি না কোথায়। রেহানা পারভিন আরো বেশি অবাক হয়ে বলল, কি হয়েছে তোমার? নিশাত চুপচাপ কথা না বলে খেয়ে যাচ্ছে। রেহানা পারভিনের কথা শুনে নাফি রুম থেকে বের হয়ে বলল, আম্মু আমি খেয়েছি। নাওশিতের মন খারাপ তাই এমন করছে। নাফির দিকে তাকিয়ে বলল, তুই আবার কখন খেলি? সকাল থেকে কতবার অনুরোধ করলাম, তবুও বারবার বলেই নওশিত উঠলে একসাথে খাবি। নাফি মায়ের দিকে তাকিয়ে মুচকে এসে চোখ ইশারা করে চলে যেতে বলে। রেহানা পারভিন কিছু বলতে চেয়েও থেমে গেলেন। সেখান থেকে রান্নাঘরে চলে গেলেন। নাফি এক পলক নিশাতের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজ রুমে প্রবেশ করে। নিশাত পেট ভরে খেয়ে এসে তৃপ্তির ঢেকুর তোলে। অথচ এদিকে নাফির ক্ষুধার তাড়নায় ছটফট করছে। কেউ ঠিক না পেলেও মা ঠিকই জানতে পেরেছেন তার আদরের সন্তান এখনো উপোস। নিশাত রুমে এসে শুয়ে পড়ে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে মেসেঞ্জার চ্যাটিং শুরু করে। খানিকক্ষণ এটা লক্ষ্য করে নাফি বলল, মায়ের সামনে এটা ঠিক করনি। ফোনটা রেখে চোখ কপালে তুলে বলল, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক তোমার থেকে শিখতে হবে। অবশ্যই এই পরিবারের সকল সাথে উত্তম ব্যবহার করা তোমার জন্য ফরজ। এত ধর্মের জ্ঞান দিতে এসো না বলে ফোনটা হাতে করে চ্যাটিং শুরু করে। নাফি কথা বাড়ি আর ঝামেলা সৃষ্টি করতে চায় না। চুপচাপ খানিকক্ষণ বসে থেকে বাইরে চলে গেল। রুম থেকে বের হওয়ার সাথে সাথে রেহানা পারভিন নাফিকে বলেন, এদিকে আয় বাবা। বলো আম্মু। অন্যদিকে তাকিয়ে বলল, আমি সব বুঝি, তুই খাসনি কিছু, আয় খেয়ে নে বলে নাফিকে হাত ধরে ঘরে নিয়ে যায়। কোনো মতে কয়েক লোকমা ভাত মুখে দিয়ে বাইরে বের হয়ে গেল। সারাদিন আর বাসায় ফেরেনি। এভাবে সপ্তাহখানেক পার হয়ে গেল। নাফি নিশাত অনার্স শেষ করে মাস্টার্স করছে। বিয়ের পর থেকে ক্যাম্পাসে যায়নি। নতুন ক্লাস শুরু হয়েছে, এদিকে ক্লাসে না গেলেই নয়। পরের দিন সকালে নিশাতকে বলল, তৈরি হয়ে নাও, ক্লাসে যেতে হবে বলে নাফি তৈরি হতে লাগলো। নিশাত বিরক্ত হয়ে, তোমার সাথে ভার্সিটিতে যাব না, আমার একটা মান সম্মান আছে, তোমার সাথে আমার যায় না, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো। চুপচাপ কথা না বলে নাফি রেডি হয়ে বের হয়ে গেল। এদিকে নিশাত যখন বের হবে তখন সময়ে রেহানা পারভিন অবাক হয়ে বললেন, বৌমা তুমি এভাবে ভার্সিটিতে যাচ্ছ কেন? কিভাবে? শুধু বোরকা পরে সাধারণ একটা ওড়না ঝুলিয়ে কেন? নিশাত কোনো কথা বলে না, চুপচাপ বেরিয়ে আসে। রেহানা পারভিন রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, আজ বাসায় ফিরে আসলে দেখব সাহস কোথা থেকে আসে। নাফি ক্লাস আরম্ভ হওয়ার বেশ কিছুক্ষণ পূর্বে পৌঁছে যায়। একটু পর নিশাতও ক্লাসে প্রবেশ করে। নিশাতের পোশাক পর্দা দেহসজ্জা দেখে নাফি প্রচণ্ড রেগে যায়। একদম বেহায়ার মতো বোরকা পড়েছে। তখন আর কিছুই বলে না। এখানে বলা সমীচীন নয়, কারণ কেউ জানে না তাদের বিয়ের কথা। ক্লাসে বেশ কিছুক্ষণ বসে থাকার পর ঘোষণা হলো আজ ক্লাস হবে না। সবাই বসে আড্ডা দিতে শুরু করে। নাফি কখনো এসব পছন্দ করে না। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বাসায় অথবা লাইব্রেরিতে ঢুকে পড়াশোনায় আত্মনিয়োগ করে। নিশাতের দিকে অনেকবার তাকালো। সে বের হলেও নাফিও বের হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে নিশাতকে হাসাহাসি করতে দেখে ফোন করে, কিন্তু একবারের জন্য ফোনটা রিসিভ হলো না। খানিকক্ষণ পর নিশাত বাইরে দাঁড়িয়ে ছেলেদের সাথে অনেক হাসি তামাশা শুরু করে। নাফি এটা দেখার পর থেকে তার শরীরে আগুন ধরে যাবার উপক্রম হলো। আবার কয়েকবার ফোন করে, তবুও রেসপন্স করে না। বাধ্য হয়ে নিশাতের কাছে এসে বলল, একটু এদিকে আসো, কথা আছে। রাগান্বিত স্বরে বলল, যা বলার এখানেই বলো। আড়ালে দাঁড়িয়ে কিছু শোনার আকাঙ্ক্ষা নেই। খানিকটা বিব্রত হয়ে বলল, নিশাত একটু বেশি হয়ে যাচ্ছে, মুখে লাগাম টেনে কথা বলো। তুমি কোনো ভুল করলে
কেয়ামতের দিন আমাকেও পাকড়াও করা হবে। তোমার ভালো মন্দ দেখা আমার ওপর ফরজ। তুমি এভাবে ছেলেদের সাথে হাসি তামাশা অপ্রয়োজনীয় কথা বলতে পারো না। ডিপার্টমেন্টের সবাই তাদের দিকে তাকিয়ে অবাক। সবাই ভাবে হঠাৎ নাফি আজ এমন করে কেন। নিশাত বিরক্ত মাখা কণ্ঠে বলে, এত জ্ঞান দিতে আসবে না। আমার বন্ধুদের সাথে কি করব না করব তুমি বলার কে। রাগে অগ্নিশর্মা হয়ে নিশাতের 2 গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আমি তোমার স্বামী, যতদিন আমার কাছে থাকবে ততদিন আমার কথা মান্য করে চলতে হবে। নিশাত 2 গালে হাত দিয়ে চোখ বড় বড় করে নাফির দিকে তাকিয়ে থাকে, আর চোখের পানি ফোয়ারার মতো ঝরতে থাকে। ডিপার্টমেন্টে কিছু সময়ের জন্য পিনপতন নীরবতা নেমে আসে। সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। আজমল আহমেদ স্কুল শেষে বাইকে চড়ে বাসায় রওনা করেন। প্রতিমধ্যে একটা মেয়ে হাত ইশারা করে থামতে বলল। ক্লাস চেপে দাঁড়াতেই কাছে এসে ভীত সন্ত্রস্ত স্বরে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাকে একটু হেল্প করুন। আল্লাহ আপনাকে অনেক উত্তম বিনিময় দান করবেন। খানিকটা বিব্রত কণ্ঠে বললেন, তুমি কে মা? আমি তহুরা, পাশে আমার মামার বাড়ি। আপাতত আমাকে এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসুন প্লিজ আঙ্কেল, আল্লাহর দোহাই উপকারটুকু করুন প্লিজ। আজমল স্যার কিছুটা ভয় পেল, না জানি কোনো বিপদ হয় কিনা, কারণ যে হারে চারিদিকে মলম পার্টি বের হয়েছে তাতে কাউকে বিশ্বাস করা দুরূহ ব্যাপার। এদিকে স্যার কিছুদিন হলো বাইকটা নতুন কিনেছেন, আল্লাহ না করুক বাইকটা যদি উধাও হয়। কিছুটা শঙ্কিত হয়ে বলল, পেছনে ওঠো মা, বলে বাইক হাঁকালেন। খানিকক্ষণ পর বাস স্ট্যান্ডে পৌঁছে তহুরা বাইক থেকে নেমে আজমল স্যারকে বললেন, জাযাকাল্লাহু খায়রুন আঙ্কেল, দোয়া করবেন আমার জন্য, খুব বিপদে আছে, বলে হাঁটা শুরু করে। পেছন থেকে দেখে বোঝা যায় মেয়েটি দৌড়ে পালাতে পারলে বাঁচে। আজমল স্যার মনে মনে ভাবল, মেয়েটিকে তো নাফিসার মতো বয়সেরই দেখাচ্ছে, এত বিপদের সময় তাকে একা ছেড়ে দেওয়া ঠিক না। কিছু না ভেবে মায়ার কণ্ঠে পেছন থেকে ডাক দেয়। তহুরা পেছনে ফিরে বলল, জি এদিকে আসো মা। কোথায় যাচ্ছ? গাইবান্ধা সুন্দরগঞ্জ, বলে কেঁদে ফেলল। আজমল স্যারের ভেতরে পিতৃবোধ জাগ্রত হলো। তিনি বলেন, এইভাবে এই সন্ধ্যার দিকে একা একটা মেয়ে কিভাবে এত দূর যাবে? আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ। মা বলো তো, তুমি আসলে কি পালাচ্ছ? জি, এই মুহূর্তে বেশি কথা বলার সময় নেই, এখান থেকে না গেলে আমার মামা মামি আমাকে ধরে নিয়ে যাবেন। নিশাত চুপচাপ একা বাসায় ফিরলে রেহানা পারভিন জিজ্ঞেস করেন, নাফি কোথায়? একা একা আসলে যে? কথাবার্তা না বলে হনহন করে রুমে প্রবেশ করে। কিছুক্ষণ পর নাফি বাসায় ফিরে। রেহানা পারভিন নাফিকে বলেন, বৌমা বাসা একা একা এলো কেন? তুই কোথায় ছিলি? নাওশিদকে জিজ্ঞেস করলাম, কিন্তু উত্তর দিল না। ক্যাম্পাসের ঘটনা মাকে কিছু বলে না, কাজ ছিল বলে এড়িয়ে যায়। মায়ের সাথে কথা শেষ করে রুমে প্রবেশ করে। রুমে এসে দেখলো নিশাত তার কাপড় চোপড় সব ব্যাগে ভরে। নাফি জিজ্ঞেস করে, ব্যাগে কাপড়ে ভরো কেন? নিশাত চুপচাপ তার গতিতে কাজ করে যাচ্ছে। নাফি খানিকটা রাগান্বিত স্বরে বলল, কানে কথা যাচ্ছে না? কোনো মতে উত্তর দেয়, খালামণির কাছে চলে যাচ্ছি, তোমার সাথে থাকা সম্ভব নয়। যখন তখন ইচ্ছে হলে যা তা করতে পারো না। আমি ও আমার পরিবার আছি, আমাদের ইচ্ছার প্রাধান্য দিতে হবে। মন চাইলেও এখন যেতে পারবে না। আমি যাব, পারলে ঠেকাও, বেশি বাড়াবাড়ি হচ্ছে, পরিণতি খারাপ হবে। নিশাত রাগে অগ্নিশর্মা হয়ে বলল, পরিণতি আমি ঘটাবো, তোমাকে দেখে ছাড়বো। মুখে লাগাম টেনে কথা বলো। তাদের উচ্চমাত্রায় কথা শুনে রেহানা পারভিন রুমে প্রবেশ করেন। নিশাতকে জিজ্ঞেস করেন, কি হচ্ছে মা? কান্না বিজড়িত কণ্ঠে বলল, কি আর হবে, আমি আর থাকতে চাই না এই বাড়িতে। অবাক হয়ে বলল, কেন? নাফি আমাকে ক্যাম্পাস ভর্তি মানুষের সামনে অপমান অবদস্ত করেছে, জনসম্মুখে আমার গায়ে হাত তুলেছে। রেহানা পারভিন রাগান্বিত স্বরে নাফিকে বললেন, এসব কি শুনছি? সবগুলো কথাই ঠিক আম্মু, বলে সবিস্তারে বর্ণনা করে। রেহানা পারভিন নিশাতের দিকে তাকিয়ে বলল, মা তোমার ভেতরে এটাই ছিল? কথায় আছে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, মাখন ফল সাদৃশ্য। তোমার ব্যবহার আচরণ চলাফেরা তো আগে ভালো ছিল, এখন এমন বেয়ারা কেন? নিশাত চুপচাপ ব্যাগে কাপড় ভরা বাদ দিয়ে দাঁড়িয়ে রইল। রেহানা পারভিন নাফিকে বলেন, নাওশিতের খালামণিকে আপাতত ফোন করে বিষয়টি জানিয়ে দেয়, তাদের আসতে বল, বলে রুম থেকে বের হয়ে গেল। রেহানা পারভিন রুম থেকে বের হবার সাথে সাথে নিশাত বলল, নাফি আমি তোমার নামে নারী নির্যাতনের মামলা দায়ের করব। খানিকক্ষণ চুপ থেকে শান্ত মেজাজে নাফি বলল, আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে ভালো পথে ফিরে আসার। আল্লাহর ভয় দেখিয়ে লাভ নেই, তোমাকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়ব, বলে নিশাত থেমে গেল। নাফি কথা বাড়ালো না, রুম থেকে চুপচাপ বের হয়ে মসজিদে চলে গেল। নিশাত ব্যাগ হাতে করে রুম থেকে বের হবে এমন সময় রেহানা পারভিন জিজ্ঞেস করেন, বৌমা ব্যাগ কেন হাতে? চলে যাচ্ছি, বলে হনহন করে বের হয়ে গেল। রেহানা পারভিন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিশাত বাসা থেকে বের হয়ে সাথে সাথে একটা রিকশায় উঠে খালামণি বাসার দিকে রওনা করে। রেহানা পারভিন সাথে সাথে নাফিকে ফোন করে বাসায় আসতে বলে। নাফি দ্রুত বাসায় ফিরে এলো। রেহানা পারভিন বললেন, আল্লাহ আমাদের বড় পরীক্ষার সম্মুখীন করেছেন, আমাকে এখনই নওশাতের খালার বাসা নিয়ে চল। কিছুক্ষণ পর খালার বাসায় পৌঁছে যায়। রিকশা থেকে নেমে ব্যাগটা হাতে করে বাসার ভেতরে ঢুকতেই নিশাতের খালা জিজ্ঞেস করেন, একা কেন, জামাই আসেনি? না, বলে খালাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। অবাক হয়ে বলল, কি হয়েছে? নাফি আমাকে গায়ে হাত তুলেছে, আমি একবারে চলে এসেছি, আর কখনো ওখানে যেতে চাই না। কি বলিস এসব? আমি তো জানি তার মতো ভালো একটা ছেলেই হয় না, আর তুই এসব কি বলিস? ঠিকই বলছি। নিশাতের কথা শেষ না হতেই দরজায় কলিং বেল বেজে উঠল।
নিশাতের খালা দরজা খোলার সাথে সাথে নাফি আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো বাবা? বলে রেহানা পারভিনের দিকে হাত বাড়িয়ে দিলেন। তাদের দুজনকে বাসার ভিতরে এনে বসতে দিলেন। বুয়াকে চা নাস্তা দিতে বলে ফ্রিজ থেকে মাছ গোস বের করে রান্না শুরু করতে বললেন। রেহানা পারভিন নিশাতের খালাকে বললেন, আপাতত রান্নার কাজটা স্থগিত করেন, আমরা খেয়ে এসেছি, বিশেষ কারণে ভর দুপুরে অসময় বিরক্ত করতে আসা। কি বলেন এসব? আপনারা আমার মেহমান, যখন ইচ্ছা আসবেন। মুচকি এসে নিশাতের খালা উত্তর দেয়। রেহানা পারভিন নিশাতের দিকে তাকিয়ে বলে, তুমি এই অসময়ে বাসায় কাউকে না বলে চলে আসার কারণটা বলেছ তোমার খালাকে? নিশাত চুপচাপ দাঁড়িয়ে রইল। পাশ থেকে খালা বললেন, আসলে কি হয়েছে আপা, নওশীদ চলে এলো কেন? নিশাত রাগান্বিত স্বরে বলল, আমি আর ওই বাড়িটা কখনো পা দেব না। ধমক দিয়ে বলল, চুপ কর, বেয়াদবের মতো কথা বলবি না। পাশ থেকে নাফি শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা বলে দিল। নিশাতের খালা রাগান্বিত হয়ে বললেন, এই মুহূর্তে নাফির কাছে ক্ষমা চেয়ে রেহানাপার সাথে বাসায় ফিরে যাবি। নিশাত উচ্চস্বরে বলে, আমি আর কখনো যাব না, বিয়েটা ছেলে খেলা নয়, এমন ছেলের ঘর না করতে পারলে তোর কপাল পুড়বে। যদি নাফির সাথে না যেতে চাস তাহলে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যায়। নিশাত ব্যাগ হাতে করে সাথে সাথে বের হয়ে গেল। রেহানা পারভিন অবাক হয়ে নিশাতের দিকে তাকিয়ে থাকে। নাফি নিশাতের খালার কাছে বিদায় নিয়ে বাসায় চলে এলো। মন খারাপ করে অবেলায় নাফি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বসে আছে। মাগরিবের আজান হবে এমন মুহূর্তে বাইকের শব্দ কানে এলো। দৃষ্টি ফিরিয়ে সেদিক তাকিয়ে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। নাফির বাবা আজমল আহমেদকে দেখে মনে হলো সাথে করে নিশাতকে নিয়ে এসেছে। মনোযোগ আকর্ষণ করে তাকালো। মুহূর্তের মধ্যে নীরবতায় মুখটা মলিন হয়ে গেল। প্রিয়তমা হয়তো ভুল বুঝে ফিরে এসেছে, কিন্তু না, আজমল আহমেদ অন্য একটি অপরিচিতা মেয়েকে সাথে করে এনেছেন। কিছুক্ষণ পর মাগরিবের আজান শুরু হলো। নাফি তৈরি হয়ে সালাতে বের হলো। বাইক থেকে নেমে গেট খুলে একটা অপরিচিতা মেয়েকে বাসার ভিতরে আনলেন আজমল আহমেদ। রেহানা পারভিন মেয়েটিকে পরখ করে দেখে চিনতে পারেন না। রুম থেকে নাফিসা বের হয়ে এলো। ভালোভাবে তাকিয়ে দেখে চিনতে পারে না। একটা অপরিচিতা মেয়ের সামনে অপরিচিত ভাব প্রকাশ করাটা অপরিচিতার জন্য বেশ অপমানদায়ক। এই কারণে মা মেয়ে চুপ করে অপেক্ষা করতে থাকেন। আজমল আহমেদ মোটরসাইকেল বাসার ভিতরে ঢুকিয়ে লক করে রেহানা পারভিনকে বললেন, মেয়েটাকে কিছু খেতে দাও। বলে নাফিসাকে বললেন, মা আমার পাঞ্জাবি টুপিটা এনে দাও, জামায়াত ধরতে হবে। রেহানা পারভিন মেয়েটির দিকে তাকিয়ে বুঝতে পারলেন সে খুব ভীত সন্ত্রস্ত। কিছু না বলে হাত ইশারা করে, এদিকে আসো মা বলে রুমের ভিতরে প্রবেশ করে। নাফিসা বাবাকে পাঞ্জাবিটা এগিয়ে দেয়। বাবা কে মেয়েটি? নাম তোহরা, বাকি পরিচয় সালাত আদায় করে এসে বলবো ইনশাল্লাহ বলে দ্রুত গতিতে বের হয়ে গেলেন। রেহানা পারভিন মেয়েটিকে বললেন, তুমি টয়লেট থেকে হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। তোহরা রেহানা পারভিনের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আমি আগে সালাত আদায় করব, তারপর না হয় কিছু খেতে দিয়েন। মুচকি এসে বলল, ঠিক আছে মা, তুমি আমার মেয়ে, নাফিসার সাথে সালাত আদায় করো, আমি আসছি ইনশাল্লাহ। তোহরা নেকাবটা উঁচু করে নাফিসার দিকে তাকিয়ে বলল, আমি তোহরা বলে হাত বাড়িয়ে মুসাফা করলো। সাদরে গ্রহণ করে বলল, আমি নাফিসা, অজুটা করে নিন। তোহরা হাত মোজা পা মোজা খুলে নাফিসার কাছে একটা ওড়না চাইল। হিজাবটা মাথা থেকে খুলে নাফিসার ওড়না আবৃত করে টয়লেটে ঢুকে খানিক পরে অজু সেরে বের হয়ে নাফিসাকে ভিতরে প্রবেশ করতে অনুরোধ করে। নাফিসা অজু করে জায়নামাজ বিছিয়ে দুজন সালাতুল মাগরিব আদায় করে। সালাত শেষে তোহরা অনেক কান্নাকাটি করে। ব্যাপারটা নাফিসার মনকে আকর্ষণ করে। নাফিসা সঙ্গোপনে ভাবল, নিশ্চয়ই তোহরার বড় কোনো বিপদ পড়ে এখানে এসেছে। তাছাড়া এভাবে কেউ আল্লাহর দরবারে আরজি ও শুকরিয়া আদায় করে না। নামাজ শেষ করে তোহরা উঠে দাঁড়ালো। নাফিসা জায়নামাজ গুছিয়ে পাশের চেয়ারে ডাকলো। আলমারি খুলে একটা চাদর বের করে তোহরার সামনে ধরে বলল, আপু শীত পড়ছে, গায়ে জড়িয়ে নিন বলে চাদরটি দিয়ে মায়ের কাছে গেল। ফ্রিজ থেকে কিছু ফলমূল মিষ্টি মিঠাই এনে তোহরার সামনে রাখে। তোহরা রেহানা পারভিনের দিকে তাকিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বলে, আন্টি আমাকে এক প্লেট ভাত খেতে দিবেন, সারাদিন না খেয়ে আছি। ভাতের কথা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। সহমর্মিতার সুরে বলল, মা তুমি একটু অপেক্ষা করো, এগুলো মুখে দাও, আমি আসছি বলে রেহানা পারভিন বের হয়ে গেল। তোহরার চাউনি দেখে নাফিসার চোখটা ভিজে আসে। কাছে এসে একটা আপেল নিয়ে তোহরার দিকে বাড়িয়ে বলল, আপু আপেলটা মুখে দিন, আম্মু কিছুক্ষণের মধ্যে ভাত নিয়ে আসবেন ইনশাল্লাহ। তোহরা নাফিসার হাত থেকে আপেলটা নিয়ে খানিকক্ষণ ফলের দিকে তাকিয়ে থাকে। মুচকে এসে বিসমিল্লাহ পাঠ করে মুখে নিল। রেহানা পারভিন কিছুক্ষণ পর খাবার এনে সামনে রাখেন। আপেলটা শেষ হলে তোহরাকে ভাত খেতে অনুরোধ করেন। হাত বাড়িয়ে প্লেটটা নিল, তরকারি মাখিয়ে কয়েক লোকমা খেয়ে রেখে দিল। রেহানা পারভিন অবাক হয়ে বলল, খাচ্ছ না কেন মা? তোহরা চোখের পানি ছেড়ে অজরে কাঁদতে থাকে। নাফিসা এবং রেহানা পারভিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কয়েকবার জিজ্ঞেস করে কি হচ্ছে, কিন্তু মেয়েটি কিছুই বলছে না। তোহরা খানিকক্ষণ পর টয়লেটে ঢুকে হাত মুখ ধুয়ে এলো। রেহানা পারভিন আবার জিজ্ঞেস করেন, কি সমস্যা মা, আমাকে খুলে বলো। ভীত সন্ত্রস্ত হয়ে বলল, আন্টি মামি ও তার ছেলে আমার সন্ধান পেলে আমাকে ধরে নিয়ে যাবেন, তাদের ভয়ে গলা দিয়ে ভাত নামছে না বলে কান্নার মাত্রা বেড়ে যায়। আজমল আহমেদ সালাম দিয়ে জিজ্ঞেস করে, রুমের ভিতরে আসবো? সাথে সাথে তোহরা অন্য পেঁচিয়ে মুখ ঢেকে ফেলল। নাফিসা বলল, আসেন আব্বু। আজমল আহমেদ রুমে প্রবেশ করে তোহরার দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন মা? কোনো ভয় নেই ইনশাল্লাহ, তুমি পেট ভরে খেয়ে নাও, পরে কথা বলছি ইনশাল্লাহ।
বলে রুম থেকে বের হয়ে গেলেন। কিছুটা স্বাভাবিক হয়ে তোহরা অবশিষ্ট খাবারটুকু খেতে আরম্ভ করে। নাফিসা পাশে বসে পানি বা তরকারি ঢেলে দিতে থাকে। রেহানা পারভিন আজমল আহমেদের সাথে তাদের বেডরুমে প্রবেশ করেন। রেহানা পারভিন স্বামীকে বললেন, কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবেন? পাঞ্জাবিটা খুলে গায়ে চাদর পেঁচিয়ে বললেন, আমাদের গাইবান্ধার মেয়ে তোহরা বড় বিপদে পড়েছে। আজকের রাতটা এখানে থেকে ভোরে চলে যাবে ইনশাল্লাহ। তোহরার পরিবারের কেউ জানেন না সে বিপদে। পৃথিবীতে তার কেউ নেই। বলার সাথে সাথে গলাটা ভারী হয়ে এলো। রেহানা পারভিন বিস্ময়ে হতবাক হয়ে বলে, তাহলে কোথায় যাবে? সেটা পরিষ্কার জানতে পারেনি। মেয়েটা একটু বেশি ভীতু হয়। কোনো কিছু সমাপ্ত হওয়ার পূর্বেই 7-5 ভেবে বসে থাকেন। এদিকে সারাদিন নিষাদকে নিয়ে প্যারায় আছে। আবার নতুন করে তোহরা হাজির। এসবের জন্য রেহানা পারভিনের মাথা গুলিয়ে যাবার উপক্রম। স্ত্রীর বদনে বিষণ্ণ ভাব দেখে আজমল আহমেদ বললেন, তুমি এত চিন্তিত কেন? নিষাদ বাসা ছেড়ে চলে গেছে, আবার অপরিচিতা কাউকে বাসায় এনেছেন। এসব ভেবে কিভাবে ঠিক থাকি? বেশ অবাক হয়ে চলে গেছে মানে? জি, নাফির সাথে তারা হচ্ছে না। মেয়েটির সমস্ত কাজকর্ম আমাদের চিত্তাকর্ষণ ছিল, মুখোশের অন্তরালে। আজমল আহমেদ মৃদুস্বরে বলল, ইন্নালিল্লাহ বলে বেডের উপর বসে পড়েন। রেহানা পারভিন তোহরাকে জিজ্ঞেস করেন, মা, যদি কিছু মনে না করো তাহলে কয়েকটি কথা শুনতাম। মুচকি এসে বলল, জি অবশ্যই বলুন। তোমার আপনজন কে কে আছেন? মুহূর্তের মধ্যে মুখটা বিবর্ণ করে বলল, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করেছেন অঢেল সম্পত্তির মালিক, কিন্তু দুঃখের বিষয় আমার আপন বলতে কেউ নেই। যখন ছোট ছিলাম তখন বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। দাদার কোলে কেউ নেই, আছেন একটা দুঃসম্পর্কের ফুপু। মায়ের কোলে ছিল একটা মাত্র মামা, যার কাছে মানুষ হয়েছে বহু লাঞ্ছনা গঞ্চনার মধ্য দিয়ে। মামার একটা মাত্র ছেলে চরম নেশাখোর, সাথে লম্পট দুষ্কৃতকারী। মামা পৃথিবীর শ্রেষ্ঠ লোভী। আমাকে লালন পালন করার প্রধান উদ্দেশ্য ছিল মাতাল ছেলের সাথে প্রণয় ঘটিয়ে সমস্ত সম্পত্তি কবজা করা। তাতে আমার আপত্তি ছিল না, কিন্তু ছেলেটা যে নেশাখোর, লুচ্চা, বদমাশ, এমন ছেলের ঘর করার স্বপ্ন কখনোই দেখিনি। ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছে একটা দিনদার ছেলের বউ হব, কিন্তু জোর জবরদস্তি করে রাহুলের সাথে বিয়ে দিতে চাই। রাহুলের কথা শুনে নাফিসা চমকে ওঠার সাথে সাথে জিজ্ঞেস করে, আপু, পাশের কলোনির মাস্তান রাহুল? তোহরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রেহানা পারভিন অবাক হয়ে বলল, রাহুল খুব বাজে ছেলে মা, তার হাত থেকে রেহাই পাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে হেফাজত করবেন। রেহানা পারভিন তোহরাকে বললেন, মা, তারপরের ঘটনা শোনাও। চোখের পানি মুছে তোহরা বলল, আমি ছোটবেলা থেকে পাশের মাদ্রাসা থেকে হিফজ শেষ করেছি, পাশাপাশি কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি। এত সম্পদ থেকেও পড়াশোনার টাকাটা খুব মেহনত করে জোগাড় করতে হতো। আল্লাহ পাক কোনোভাবে চালিয়ে দিতেন। সপ্তাহে একবার মামার বাসায় যেতাম, কারণ মাদ্রাসার অন্যান্য মেয়েগুলো যখন ছুটিতে বাড়িতে যেত তখন আমার কলিজা ছিঁড়ে ছারখার হয়ে যেত। আমারও বাড়ি যেতে ইচ্ছে হয়, কোথাও স্থান না পেয়ে বাধ্য হয়ে মামার বাড়িতে লাথি ঝাঁটা হজম করে ছুটির দিনগুলো কাটিয়ে আসি। বেশ কিছুদিন হলো আমার 18 বছর পূর্ণ হলো। বয়সের কারণে এতদিন বিয়ে দিতে ভয় পেয়েছেন, সাথে আমিও সুযোগ দিইনি। অনেক কষ্টে এতটা বছর বাড়ি দিয়েছি। মাদ্রাসা কিছুদিনের জন্য ছুটি হলো, কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আবার মামার বাড়িতে উঠি। মামা মামি যুক্তি করে আমাকে বিয়ের জন্য খুব পিড়াপিড়ি শুরু করেন। আমি কোনো অবস্থায় বিয়ে করতে রাজি হইনি, যার কারণে আমাকে মামি অনেক মারধর করে রুমে আটকে রেখেছিল। আমাকে ঠিকমতো খেতে দেয় না, সারাদিন রুমে তালাবদ্ধ করে রাখে। আমার বুক ফাটা আর্তনাদ কষ্ট ক্লিষ্ট দেখে সেই বাড়ির কাজের বুয়া ঝুঁকি নিয়ে আমাকে পালাতে সাহায্য করেন। রাহুল সারাদিন এখানে ওখানে নেতাগিরি করে বেড়ায়। এদিকে মামা মামি মার্কেটে যায়, সুযোগটা কাজে লাগিয়ে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। রেহানা পারভিনের চোখটা ভিজে আসে। পাশে থাকা নাফিসার একই অবস্থা। রেহানা পারভিন তোহরার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, গাইবান্ধা সুন্দরগঞ্জ কখনো গিয়েছ? না আন্টি, তবে অনেক কষ্টে ঠিকানা জোগাড় করেছে, বাকিটা আল্লাহ আছেন। এভাবে রিস্ক নিয়ে একটা মেয়ে এতদূর যাওয়া সমীচীন নয়, কারণ চারিদিকে পরিবেশের যে অবক্ষয়, তাতে বিবাহযোগ্য মেয়ে রোডঘাটে বের হওয়া বড় মুশকিল। রেহানা পারভিনের কথা শুনে চোখের পানি ছেড়ে অঝরে কেঁদে ফেলল এবং বলল, পৃথিবীতে যার পিতামাতা আপনজন নেই, তার একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। আমার মতো হতভাগীর পরিণতি কি লিখে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কবে একটু মাথা গোজার জায়গা তৈরি করে দিবেন, সে সময়ের অপেক্ষায় আছে। নাফিসা তোহরার দিকে তাকিয়ে বলল, একটা গান আছে না, রাতের শেষে আধার ঠেলে আসবে আলোর ভোর, সুখের ছোঁয়া লাগবে মনে, কাটবে ঘুমের ঘোর। ঠিক এমনইভাবে কষ্টের পর সুখের সন্ধান পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে বলেছেন, কষ্টের পর সুখ আসবে, সুতরাং আপু ধৈর্যের সঙ্গে পথ পাড়ি দিতে হবে। কান্না বিজড়িত কণ্ঠে তোহরা বলল, একা একা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, একটা সঙ্গী পেলে কিছুটা কষ্ট লাঘব হতো। রেহানা পারভিন তোহরাকে বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিক্ষা নাও, তুমি ইউসুফ আলাইহিস সালামের থেকে বেশি শিক্ষা নাও। লজ্জিত কণ্ঠে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই পিতা হারিয়েছেন, কয়েক বছর পর মাতা হারিয়েছেন। তিনি পৃথিবীর সব থেকে বড় এতিম। তেমনি ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদের দ্বারা সব থেকে বেশি নির্যাতিত হয়েছেন। এখানে থেকে আমাকে শিক্ষা নিতে হবে। নাফিসা মৃদু হেসে বলল, ঠিক তাই। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নির্যাতিত হয়ে মিশরের রাজ সিংহাসনের মালিক হয়েছিলেন,
তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তোমার মনের মতো কোনো হুজুরের রাজরানী হিসেবে কবুল করে নেবেন। শুধু সাহস করে হতাশার কালো মেঘ মারিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে সবর করতে হবে। নিশ্চয়ই সবরকারীকে আল্লাহ পছন্দ করেন। বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয়। ধন সম্পদ ও পুত্র কন্যা হারিয়ে অবশেষে রোগ জর্জরিত দেহে পতিত হয়েও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শরণ থেকে বিচ্যুত হননি এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। এরূপ কঠিন পরীক্ষা বিশ্ব ইতিহাসে আরও কারো হয়েছে বলে জানা যায় না। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন। নিশ্চয়ই বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয়ে থাকে। তিরমিজি শরীফের হাদিস। আর দুনিয়াতে দিনদারের কঠোরতা ও শিথিলতার তারতম্যের অনুপাতে পরীক্ষায় কম বেশি হয়ে থাকে, আর সে কারণে নবীগণ হলেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। তিরমিজি শরীফের হাদিস। প্রকৃত মুমিনগণ আনন্দে ও বিষাদে সর্বাবস্থায় আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী থাকেন, বরং বিপদে পড়লে তারা আরও বেশি আল্লাহর নিকটবর্তী হন। কোনো অবস্থাতেই নিরাশ হন না। কথাবার্তার মধ্য দিয়ে এশার আজান হলো। রেহানা পারভিন নাফিসাকে সালাত আদায় করতে নির্দেশ দিয়ে নিজ রুমে প্রবেশ করেন। আজমল আহমেদ তহুরার সমস্ত কথা রেহানা পারভিনের মুখ থেকে শুনল। রাতে খোঁজখবর নিয়ে জানতে পারেন তহুরা যে ঘটনাগুলো ব্যক্ত করেছে সব সঠিক। রেহানা পারভিন ও আজমল আহমেদ সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন তহুরাকে একা কোথাও ছাড়া যাবে না, কারণ দুর্বলকে সামর্থ্য থাকা অবস্থায় সাহায্য না করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাকড়াও করবেন। আজমল আহমেদের প্রভাব প্রতিপত্তি কম নেই। তিনি যেমন স্কুল মাস্টার, তেমনই সমাজের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা আছে। তহুরার মামাতো ভাইকে যেহেতু তারা চেনেন জানেন, এজন্য কয়েকটি দিন তাদের আশ্রয়ে রেখে বিষয়টি নিষ্পত্তির ব্যবস্থা করার নিয়ত করেন। রাহুলকে খুব ভালোভাবে চেনে, কারণ ইতিপূর্বে বছর কয়েক আগে নাফিসাকে খুব বিরক্ত করত। আজমল আহমেদ বিষয়টি মহল্লার মুরব্বীদের জানিয়ে শাস্তির ব্যবস্থা করেন। সেদিনের পর থেকে রাহুল কখনো নাফিসার কাছে আসার দুঃসাহস করেনি। নাফি ঘুম থেকে জাগ্রত হলো। ঘড়ির দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। আজও দেরি হয়ে গেল ক্যাম্পাসে যেতে। সারা রাত নিশাতের দুশ্চিন্তায় ঘুমাতে পারেনি। ফজরের পরে একটু শুয়েছিল, তাতেই একেবারে 9টা বাজে। তাড়াহুড়ো করে উঠে পড়ে কোনো মতে পাঞ্জাবিটা পরে খাওয়ার টেবিলে বসে। মাকে কয়েকবার ডাকে, কিন্তু উত্তর দিলেন না। মায়ের সাড়া না পেয়ে নাফিসাকে ডাকলো, তারও কোনো খোঁজ খবর নেই। তহুরা দরজার আড়াল থেকে বলল, আন্টি বাইরে গেছেন, একটু পরে ফিরবেন। নাফিসা কলেজে গেছে। অপরিচিতা মেয়ের কণ্ঠ শুনে নাফি অবাক হয়ে বলল, আপনি কে? আমি তহুরা, বলে দরজা আটকে দেয়। নাফির তখন মনে হয় গতকাল বাবার সাথে যে অপরিচিতা মেয়ে আসেন সে হয়তো। দ্বিতীয় কোনো কথা না বলে চুপচাপ নাস্তা করে ব্যাগটা ঘাড়ে নিয়ে দ্রুত বেগে ক্যাম্পাসে পৌঁছে যায়। ক্লাসরুমে প্রবেশ করে এক বন্ধুর মারফতে জানতে পারে স্যার এখনও ক্লাসে আসেননি। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আলহামদুলিল্লাহ বলে বসে পড়ে। ঘাট থেকে ব্যাগটা নামিয়ে এক পলক মেয়েদের দিকে তাকালো। হঠাৎ নিশাতের দিকে তাকিয়ে চোখটা আটকে গেল। নিশাত আজ বোরকা ছাড়াই এসেছে। এটা দেখে নাফির মাথায় আগুন ধরে যায়। ক্লাসের সবাই নাফির দিকে আর চোখে তাকায়। নাফি বুঝতে পারে গতকালের ঘটনাকে কেন্দ্র করে তাদের মনে এত সংশয়। নাফি নিশাতের দিকে তাকিয়ে থাকে। নিশাত এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। এটা দেখে নাফির বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ভালোবাসার পরিণতি অবাধ্যতা আর প্রতিশোধের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাওয়া। কিছুক্ষণ পর ক্লাসরুমে স্যার প্রবেশ করেন। স্যার প্রবেশ করে সবাইকে লক্ষ্য করে বললেন, আজ তোমাদের থিসিস তৈরির একটি দল ভাগ করব। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 100 করে। এর ভেতরে 5টি দল হবে। প্রতিটি দলে 20 জন করে থাকবে। তোমাদের ক্রমিক নম্বর অনুযায়ী তাদের ভেতরে একজন করে দলনেতা থাকবে, যে থিসিসের বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে, বলে নাম ঘোষণা করেন। হঠাৎ নিশাত দাঁড়িয়ে বলল, স্যার আমার একটি আবেদন ছিল। মনোযোগ আকর্ষণ করে বলল, বলো। আমি নাফির দলে থাকতে পারবো না। স্যার মুচকে এসে বলল, বাড়িওয়ালার সাথে ঝগড়া হয়েছে বুঝি? বলার সাথে সাথে ক্লাসে হাসি রোল পড়ে গেল। এদিকে নাফি লজ্জায় মুখটা মলিন করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে, কারণ সবাই জেনে গেছে তারা দুজন স্বামী স্ত্রী। স্যার নাফির দিকে তাকিয়ে বলল, নাফি আজ তুমি নিশাতকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে, তাহলে সব অভিযোগ বিলীন হয়ে যাবে, বলে কথায় মনোযোগ দিলেন। নিশাত খানিকটা রাগান্বিত স্বরে বলল, স্যার আমাকে অন্য দলে ঢুকিয়ে দিন। কাঠমোল্লার দলে আমি থাকবো না। নাফি মুচকে এসে বলল, স্যার তাকে অন্য দলে ঢুকিয়ে দিন। সবাই নাফির দিকে তাকালো। নাফি লজ্জায় মুখটা লাল করে বসে থাকলো। স্যার থিসিস বুঝিয়ে বের হয়ে গেলেন। নিশাত বাইরে দাঁড়িয়ে ছেলেদের সাথে হাসাহাসি শুরু করে। কিছুক্ষণ পর ফোনে কথা বলা শুরু করে। এদিকে নাফি দাঁড়িয়ে আছে নিশাতকে কিছু বলার জন্য। নাফি ভেবেছে নিশাতের বেয়ারা জীবনযাপন সম্পর্কে কিছু কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে সৎপথে আনার চেষ্টা করবে। সন্ধ্যের মাধ্যমে যদি নিশাত ফিরে আসে তাহলে সৌভাগ্যের ব্যাপার। নিশাত একাধারে ফোনে কথা বলেই যাচ্ছে এবং প্রতিটি কথায় উচ্চস্বরে হাসে। বিশেষ করে নিশাত নাফিকে দেখিয়ে এমনটা করছে। নাফি নিশাতের কাছে এসে বলে, নিশাত ফোন রাখো, কিছু বলার আছে। বিরক্ত স্বরে বলল, বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না। সূরা বাকারা আয়াত 9। উপরোক্ত দুটি আয়াতে মুনাফিকদের সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি, অথচ তারা আদৌ ঈমানদার নয়, বরং তারা আল্লাহ তাআলা ও মুমিনদের সাথে প্রতারণা করে।
কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করছে না। এতে তাদের ঈমানের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে যে তাদের এ দাবিও মূলত প্রতারণামূলক। এটা বাস্তব সত্য যে আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না, এবং তারাও একথা হয়তো ভাবে না যে তারা আল্লাহকে ধোঁকা দিতে পারবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের সাথে ধোঁকাবাজি করার জন্যই বলা হয়েছে যে তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে। এসব লোক প্রকৃত প্রস্তাবে আত্মপ্রবঞ্চনায় লিপ্ত, কেননা আল্লাহ তাআলা সমস্ত ধোঁকা ও প্রতারণার ঊর্ধ্বে। অনুরূপ তার রাসূল এবং মুমিনগণ ওহির বদলতে ছিলেন সমস্ত ধোঁকা প্রতারণা থেকে নিরাপদ। কারো পক্ষে তাদের কোনো ক্ষতি করা ছিল অস্বাভাবিক, পরন্তু তাদের এ ধোঁকার ক্ষতিকর পরিণতি দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রে তাদেরই ওপর পতিত হয়। মুনাফিকরা ধারণা করত যে তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। তাদের ধারণা অনুসারে আল্লাহ তাদের সম্পর্কে জানিয়েছেন যে তারা আল্লাহ ও ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। পবিত্র কোরআনের অন্যত্র অনুরূপ আয়াত এসেছে, যেদিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সবাইকে, তখন তারা আল্লাহর কাছে সেরূপ শপথ করবে যেরূপ শপথ তোমাদের কাছে করে, এবং তারা মনে করে যে এতে তারা ভালো কিছুর উপর রয়েছে। সাবধান, তারাই তো প্রকৃত মিথ্যাবাদী। সূরা আল মুজাদালাহ আয়াত 18। সুতরাং তাদের ধারণা যে ভুল তা আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। তো তুমি নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে দিও না, এখনো সময় আছে, ফিরে এসো আমার শহরে। নিশাত মনোযোগ সহকারে নাফির কথাগুলো শুনল। তাচ্ছিল্যের সুরে বলল, কথায় কথায় এত হাদিস দিও না, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বোঝার ন্যূনতম জ্ঞান আমার আছে। বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। পেছন থেকে ডেকে তাদের অন্তঃসমূহে রয়েছে ব্যাধি, সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলতো। সূরা বাকারা আয়াত 10। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান। সূরা ইব্রাহিম আয়াত 4। বলে পিছু নিল। নিশাত সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নামলো। সরাসরি গেটে এসে দাঁড়ালো। নাফিও এসে দাঁড়ালো কিছু বলার উদ্দেশ্যে। হঠাৎ বাতাসের তীব্র গতিতে রাহুল তার সামনে এসে বাইক থামালো। নাফির দিকে তাকিয়ে মুচকে এসে নিশাতকে ডাকে, এদিকে এসো। নিশাত নাফির বাইকে চড়ে বসে। মুহূর্তের মধ্যে তারা দুজন চোখের অদৃশ্য হয়ে গেল। নাফি মুখের সমস্ত ভাষা হারিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নাফি মসজিদ থেকে মাগরিবের সালাত আদায় করে বের হলো। বাসায় না এসে পাশের মোড়ে বিশেষ প্রয়োজনে সেখানে গেল। কিছুক্ষণ যাওয়ার পর বিকট শব্দে কয়েকটি বাইক হাওয়ার গতিতে তার সামনে এসে থামলো। নাফি বাইকের শব্দে রাস্তায় পাশে দাঁড়ালো। বাইকগুলো এসে তার সামনে থামলো। মুহূর্তের মধ্যে একজন মুখোশধারী এসে নাফির গলায় ছুরি ঠেকিয়ে বলল, কোনো কথা না বলে চুপচাপ বাইকে চড়ে বস। নাফি কিছু বুঝে ওঠার আগে চোখ মুখ বেঁধে ফেলছে। হতভম্ব হয়ে বাইকে চড়ে বসে। হাওয়ার গতিতে মুহূর্তের মধ্যেই মানুষগুলো নাফিকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। নাফির চোখ মুখ খুলে দেওয়া হলো। নিজেকে আবিষ্কার করে তাকে কোনো একটা পরিত্যক্ত বাড়িতে রাখা হয়েছে। চারিদিকে মশার চামচিকার শব্দ ছাড়া জনমানব শূন্য। চতুর্গানে খেয়াল করে এখানে শহরের মানুষের কোলাহল মুক্ত। আন্দাজ করে বুঝতে পারে শহর থেকে অনেক দূরে কোথাও আছে। নাফির হাত পা বাঁধা অন্ধকার রুমে, আর কাউকে দেখা যাচ্ছে না। ভীত সন্ত্রস্ত হয়ে ক্ষীণ স্বরে বলল, কেউ আছেন? একদম নিশ্চুপ। হুট করে মোবাইলের ফ্ল্যাশের আলোয় রুম আলোকিত হয়ে গেল। নাফির সামনে এসে মুখটা চেপে ধরে, চিনতে পেরেছিস? নাফি ফ্ল্যাশের আলোয় চেহারাটা পরিস্ফুট চিনতে পারেনি, তবে কণ্ঠস্বর পূর্ব পরিচিত মনে হচ্ছে। খানিকটা সাহস সঞ্চার করে বলল, কে আপনি? আমাকে কেন ধরে এনেছেন? অট্টহাসি দিয়ে বলল, আমি রাহুল। চিনতে পারিসনি? রাহুল নামটি শোনার সাথে সাথে নাফির চোখটা অগ্নি স্ফুলিঙ্গের মতো হয়ে গেল। জ্বলন্ত অঙ্গারের মতো তাকিয়ে বলল, আমাকে এখানে এনেছিস কেন? ডোকরা হেসে বলল, জীবনে অনেক কাঠখড় পুড়িয়ে তোকে পেয়েছি। যেদিন তুই ও তোর বাবা আমাকে জনসম্মুখে অপমান করেছিলি, সেদিনের সব ঘটনা আমাকে আজও যন্ত্রণা দেয়। অনেক চেষ্টা করেছি তোর বোনকে ক্ষতি করার, কিন্তু পারিনি। সর্বশেষ নিষাদকে দিয়ে তোর ঘরে আগুন লাগিয়ে দিই। আজ আমার 16 কলা পূর্ণ হয়েছে। আমি সার্থক হয়েছি। তোকে হাতের কাছে পেয়ে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। আমি আজও ভুলতে পারিনি সেদিন যেভাবে গলায় জুতার মালা পরিয়ে সমস্ত মোড়ে মোড়ে ঘুরিয়েছিলি। তুই আমাকে জুতাপেটা করেছিলি। আজ প্রতিটি অপমানের বদলা নেব। তোকে অসহ্য যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করব। নাফি মুচকি এসে বলল, ভাই, তোমার কোনো ক্ষমতা নেই আমার প্রাণ নাশ করা। ওটা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, বিভিন্ন উসিলায় মানুষের মৃত্যু হবে। আমার হায়াত যদি এখনই শেষ হয়ে যায়, তাহলে কোনোভাবে আমি 1 সেকেন্ডের জন্য জীবিত থাকবো না। তেমনিভাবে হায়াত ফুরিয়ে গেলে তোমার হাতেই হয়তো আল্লাহ আমাকে মৃত্যু দান করবেন। যদি তিনি চান তাহলে সম্ভব। মানুষকে হত্যা করা পৃথিবীতে নিকৃষ্টতম গুনাহ। কোন নির্দোষ মানুষকে হত্যা করা মহাপাপ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা গুনাহ বড় পাপ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল্লাহ তাআলার সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, কোনো মানুষকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া। বুখারী শরীফের হাদিস নাম্বার 2653। সুতরাং হে ভাই, তুমি আমাকে হত্যা করার বিনিময়ে মহাপাপী হবে না। রাহুল ছুটে এসে নাফির বুকে লাথি মারে। নাফি ক্ষীণ স্বরে বলল, আল্লাহ বলে জ্ঞান হারালো। রাগান্বিত স্বরে রাহুল বলল, এত মোল্লাগিরি চলবে না আমার কাছে। নাফি বেহুশ থাকা অবস্থায় রড দিয়ে উল্টাপাল্টা প্রহার শুরু করে। ইতিপূর্বে রাহুল নেশা করে অর্ধমাতাল, তারপর পূর্বের অপমান, সবকিছু মিলিয়ে নাফিকে বেদম প্রহার করে। নেশাখোরের মনে কখনো মায়ার মমতা থাকে না, কারণ আজকাল পত্রিকায় অহরহ দেখা যাচ্ছে নেশার তাড়নায় মা খুন, বাবা খুন ইত্যাদি। সেখানে নাফি রাহুলের আপন কেউ না, চরম শত্রু। হঠাৎ ফোনটা বেজে উঠছে। রাহুল ফোন রিসিভ করে কথা বলতে বলতে রুমের বাইরে চলে এলো। অনেকক্ষণ কথা বলে রাহুল নাফির কাছে আসে। ফোনের ফ্ল্যাশ জেলে নাফিকে আর পেল না। চারিদিকে তাকিয়ে দেখে শুধু জমাট বাঁধা রক্ত ছাড়া আর কিছুই নেই। একপাশে রক্তে রঞ্জিত টুপিটা পড়ে আছে। জনমানবহীন রুমে নাফি কোথায় যাবে? সে তো অজ্ঞান হয়েছিল। বন্ধুদের সাথে নাফিকে ধরে এনে তাদেরকে বিদায় করে দেয়। তার প্রধান লক্ষ্য ছিল নাফিকে হত্যা করে এই পরিত্যক্ত বাড়িতে পুঁতে রেখে যাবে। অথচ নাফি উধাও। অন্ধকার রুমে রাহুলের শরীর ভারী হয়ে এলো। মুহূর্তের মধ্যে শরীরটা ঘেমে যেতে থাকে। তাড়াহুড়ো করে পরিত্যক্ত বাড়ি থেকে বের হয়ে বাইকে চড়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। হঠাৎ চোখ মেলে চারিদিকে তাকালো। হাত পা ভীষণ ভারী মনে হচ্ছে। হাতটা নাড়াতে প্রচন্ড ব্যথায় উহ বলল নাফি। সাথে সাথে রেহেনা পারভিন কান্না বিজড়িত কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বুকের মানিককে ফিরিয়ে দিয়েছেন বলে নাফির মুখে আলতো ছুঁয়ে দিল। নাফি কিছুই বুঝতে পারে না সে এখানে কেন। চারিদিকে তাকিয়ে দেখে এটা হাসপাতাল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকাল 5টা 25 মিনিট। মাকে বলল, আম্মু আমাকে বসিয়ে দাও, সালাত আদায় করব। হাসপাতালের নার্স বিদ্যুৎ গতিতে ছুটে এসে বলল, শুয়ে থাকুন, ওঠার দরকার নেই। এত অসুস্থ অবস্থায় নামাজ পড়তে হবে না, নড়াচড়া করলে রোগীর সমস্যা হবে। নাফি কিরোসরে বলল, আম্মু সালাত আদায় করব, আমাকে ধরো। ক্ষিপ্র গতিতে আজমল আহমেদ নাফির বেডের কাছে এসে দাঁড়ালো। চোখের পানি মুছে বলল, আল্লাহর লাখো শুক্রিয়া, যিনি দয়া করে তোকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। নাফি কিছুটা রাগান্বিত স্বরে নাফিসাকে বলল, তাড়াতাড়ি আমাকে ধর, আমার সালাতের ওয়াক্ত ছুটে যাচ্ছে। জ্ঞান ফিরতে ডাক্তার সাহেব চলে এলেন। নাফিকে বললেন, আপনি দয়া করে উঠবেন না, শুয়ে সালাত আদায় করুন। নাফির সাথে সাথে শোয়া অবস্থায় অজুর পরিবর্তে তায়াম্মুম করে নিল। শুয়ে শুয়ে আসরে সালাত আদায় করে নিল। সালাত শেষ করে রেহেনা পারভিনের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আম্মু যে রব আমাকে বাঁচিয়ে রেখেছেন সেখানে সময় থাকতে কেন তার আদেশ অমান্য করব? নার্স খানিকটা রাগান্বিত স্বরে বলল, তাই বলে এত ঝুঁকি নিয়ে সালাত পরে আদায় করলেও তো হয়। ডাক্তার সাহেব নার্সদের দিকে তাকিয়ে বলল, নিশাত চুপ করো, নাফি ভাই রেস্ট করুন। নিশাতের নাম শুনতে বুকের ভেতর কেঁপে ওঠে নাফির। মুখটা মলিন করে নার্সের দিকে তাকিয়ে দেখলো নেম প্লেটে নিশাত আঞ্জুমান লেখা রয়েছে। কিছুক্ষণের জন্য রুমে নীরবতা ছেয়ে যায়। হঠাৎ তহুরা বলল, নিশাত আপু, মুমিন হুশ থাকতে কখনোই সালাত পরিত্যাগ করে না। আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। যখনই হুশ ফিরে আসেন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এখন কোন ওয়াক্ত সালাতের সময়, আমাকে ওযু করিয়ে দাও, আমি সালাত আদায় করব। এভাবে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। সে অনেক কথা, যাই হোক, সালাত কোনো অবস্থায় কাজা করা যাবে না। ছেলেদের সালাত শুধুমাত্র তখন মাপ যখন বেহুশ থাকবে। যখনই হুশ ফিরবে তখনই সময় থাকা পর্যন্ত সালাত আদায় করা ফরজ, যার জীবন্ত উদাহরণ নাফি ভাইয়া। তেমনইভাবে মহিলাদের ক্ষেত্রে এমন বিধান। পবিত্র থাকা অবস্থায় আমাদের ওপর সালাত ফরজ। ক্ষমা করবেন অসুস্থ মানুষের সামনে বিরক্ত করার জন্য। কথাগুলো শেষ করে চোখের পানি মুছে রেহানা পারভিন মৃদুস্বরে কাঁদতে কাঁদতে, বাবা তোকে এভাবে কে মেরেছে? এতক্ষণ আবিষ্কার করতে পারিনি আসলে নাফি হাসপাতালে কেন। গতরাতের ঘটনা ভুলে গেলেও হুশ ফেরার সাথে সাথে সালাত আদায় করতে ভুলিনি। এটাই মুমিনের উৎকৃষ্ট বৈশিষ্ট্য। তেমনি আমাদের উচিত সর্ব অবস্থায় ফরজ সালাত সহ ফরজ ইবাদতগুলো অবহেলিত না করা। গতরাতের সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে আসে। রেহানা পারভিনের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো বেশি বেশি, কারণ তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুস্থ হয়ে বাসায় ফিরে সমস্ত ঘটনা প্রকাশ করবো ইনশাল্লাহ। ডাক্তার সাহেব রেহানা পারভিনকে বললেন, আন্টি, নাফি সাহেবকে পূর্ণ রেস্ট করতে দিন, অনেক বড় বিপদ থেকে ফিরে এসেছেন, এটাই রবের তরে হাজার শুকরিয়া বলে চলে যাওয়ার জন্য পা বাড়ালেন। হঠাৎ আপাতমস্তক ঢাকা বোরকা হিজাব পরা একটা নারী ডাক্তারকে জিজ্ঞেস করে, নাফি কোথায়, কেমন আছে সে? নাফি অনেক কষ্টে মাগরিবের সালাত আদায় করে। নাফিসা তহুরা বাসায় গিয়েছে, কারণ গতকাল রাত থেকে বিকাল 5টা পর্যন্ত নাফি বেহুশ হয়েছিল। নাফির দুশ্চিন্তায় মা, বাবা, বোন, তহুরা কেউ কিচ্ছু ঠিকমতো খায়নি। রেহানা পারভিন নাফির কানের পাশে ক্ষীণস্বরে বললেন, ডাক্তারের স্ত্রী তোর সাথে কথা বলার অনুমতি চায়।
নাফি দ্বিধান্বিত কি করবে ভেবে। অবশেষে রেহানা পারভিন বললেন, সমস্যা নেই, মেয়েটি বোরকা হিজাব পরা, পর্দার খেলাপ হবে না। আমাদের উপস্থিতিতে শুধুমাত্র কয়েকটি কথা বলবে। ডাক্তার সাহেব স্ত্রীকে সাথে করে নিয়ে নাফির বেডের পাশে এসে দাঁড়ালেন। ডাক্তার সাহেবের স্ত্রী বললেন, আসসালামু আলাইকুম, এখন কেমন আছেন ভাই? দৃষ্টি সংযত করে বলল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাকে চিনতে পেরেছেন? খানিকটা বিব্রত হয়ে বলল, জি না, আমি নীলিমা, গতকাল আমাদের বিয়ে হয়েছে। আমি বাসর ঘরে যখন নতুন বধূ সাজে বসেছিলাম তখন একটা ইমার্জেন্সি কল আসে, হাসপাতালে মুমূর্ষু রোগী এসেছেন। তখন আমার স্বামীকে তাড়াতাড়ি হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। পরে জানতে পারি সেই রোগীটা আপনি। বিশ্বাস করেন, এই কথাটা কানে আসার সাথে সাথে আমি মাথা ঘুরে পড়ে যাই। তবে ভাববেন না, এখনো পর্যন্ত সে ফার্স্ট ইয়ারের আবেগ আপ্লুত হয়ে করেছে। আমি আপনার মাধ্যমে নিজেকে সত্যের পথে পরিচালিত করেছি। একজন উপকারী বন্ধু ছাড়া আর কোনো স্থান আমার মনে দখল করিনি। আমি নিজেকে করেছি পরিবর্তন, যার কারণে আজ একজন ভালো মানুষের স্ত্রী হতে পেরেছি। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সত্য পথে চলার তৌফিক দান করেছেন এবং আপনি সেই পথের সন্ধানদাতা ছিলেন। আবেগতাড়িত হয়ে অনেক কথাই বলে ফেলেছি। আল্লাহ আপনাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করুক এবং আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রেহানা পারভিন হাঁ করে তাকিয়ে থাকে। খানিকক্ষণ পর বলল, মেয়েটা কি সব বলে গেল? সব মাথার উপর দিয়ে গেল। মুচকি এসে বলল, তোমার বয়স হয়নি আম্মু, বুঝবে না। হঠাৎ রেহানা বেগমের চোখ দুটো ভিজে আসে। কাঁদো কাঁদো স্বরে বললে, নিশাত একটাবার এলো না, অথচ জানা নেই চেনা নেই, তবুও কত উপকার করলো মেয়েটি। নেত্রপল্লবে তাকিয়ে বলল, কি উপকার? কে সে? তহুরা। নাফি অবাক হয়ে, তহুরা আবার কি উপকার করলো? হাসপাতালে ভর্তির পর ডাক্তার জানালেন, জরুরি 2 ব্যাগ এবি পজিটিভ রক্ত লাগবে। তোর বাবা হন্যে হয়ে খুঁজে কোথাও পেল না। সেই মুহূর্তে তহুরা বলল তার রক্ত এবি পজিটিভ। সাথে সাথে 1 ব্যাগ রক্ত দেয়। বারবার বলছিল আরেক ব্যাগ নিতে, কিন্তু ডাক্তার নিষেধ করেন। তহুরা বারবার বলেছিল, আমার সমস্ত রক্তের বিনিময়েও নাফিকে বাঁচাও। কথাগুলো কানে ভাসছে এখনো। বলে কাঁদতে থাকেন। নাফি কিছুক্ষণের জন্য কল্পনায় পাড়ি জমালো। খানিকক্ষণ পর রেহানা পারভিনকে, আব্বুকে ফোন দাও, আজই ডিভোর্স পেপারে স্বাক্ষর করে বিবাহ বিচ্ছেদ করব। নাফির কথা বলা শেষ না হতেই নাফিসা তহুরা হাজির। নাফিসা খানিকটা রাগান্বিত স্বরে বলল, নিষাদকে আজই তালাক দেওয়ার ব্যবস্থা করে দাও ভাইয়া। নাফি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে গভীর ভাবনায় ডুবে যায়। তহুরা বলল, কেমন কপাল পোড়া মেয়ে রে বাবা, এত ভালো একজন স্বামী রেখে কোথায় সুখ খুঁজতে ব্যস্ত। কপাল পোড়া মেয়ে, আল্লাহ তাকে হেফাজত করুন। নাফি আজ অব্দি তহুরার সাথে কথা বলেনি। কৃতজ্ঞতা প্রকাশের সুরে বলল, তহুরা জাযাকাল্লাহু খায়রান, আমার বিপদের সময় রক্ত প্রদান করার জন্য। নরম গলায় বলল, ওয়াইয়াক্কা। বলে কিছু বলতে যেয়ে থেমে গেল। রেহানা পারভিন তাদের রেখে কিছুক্ষণের জন্য বাসায় চলে গেলেন। নাফিসা নাফিকে উঠে বসালো। বাসা থেকে তার জন্য কিছু পছন্দের তরকারি রান্না করে এনেছে। কিছু ভাত মাখিয়ে ভাইয়ের মুখে দিতে থাকে। নাফি 1 লোকমা ভাত মুখে দিতে জিজ্ঞেস করে, কে রেঁধেছে তরকারি? মুচকি এসে বলল, তহুরা আপু। তহুরার নাম বলার সাথে সাথে সে মুখটা মলিন করে ফেলে। মনে মনে জপে, না জানি হয়তো কোনো সমস্যার কারণে এমন বলেছে। নাফি এভাবে কয়েক লোকমা ভাত খেয়ে, তাই তো বলি, তুই আবার কবে থেকে এত সুন্দর করে রান্না করা শিখলি? কথাটা নাফিসাকে ইঙ্গিত করে বলল। তহুরা মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচালেন মান সম্মানের হাত থেকে। নাফির খাওয়া শেষ না হতেই আজমল আহমেদ চলে এলেন। নাফি কয়েকদিন হাসপাতালে থাকার পর তাকে রিলিজ দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা পায়ের হাড় চটে যাওয়ার কারণে ঠিকমতো হাঁটতে পারে না। তবে ডাক্তার বলেছেন কিছুদিন পূর্ণ রেস্টে থাকলে ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। নাফিকে বাসায় এনে তাকে সর্বদা পরিচর্যা করে তহুরা। ঔষধ খাওয়ানো থেকে শুরু করে রুটিন মাফিক কাজকর্ম নাফিসার মাধ্যমে করাচ্ছে। রাতে 1 গ্লাস দুধ গরম করে নাফিসার কাছে এসে, দুধটা তোমার ভাইয়াকে দিয়ে এসো। মুচকে এসে নাফিসা বলল, তুমি ভাইয়ার আপন কেউ হলে এতটা ঝামেলা পোহাতে হতো না আমায়, সরাসরি তার সামনে যেতে পারতে। বলে মুখ টিপে হাসে। তহুরা খানিকটা বিব্রত হয়ে চুপসে গেল। টেবিলের ওপর রেখে লজ্জায় মুখ লুকিয়ে ফেলল। নাফিসা দুধের গ্লাস হাতে করে নাফির রুমে সালাম দিয়ে প্রবেশ করে। নাফি দুধটা পান করে। আচ্ছা নাফিসা, তুই আমাকে এত টেক কেয়ার করছিস, আমার বুঝে আসে না। সামান্য 1 গ্লাস পানি ঢালতে বললেও কখনো করিসনি। বাসায় আসার পর থেকে আমার সবটা তুই একাই করছিস, বলতো তোর ধান্দা কি? মুচকে এসে বলল, তোমার প্রতি যত্নবান হতে আমার বয়েই গেছে। এসব তহুরা আপু করছে, আমি শুধু মাধ্যম হিসেবে কাজ করছি সারাক্ষণ। তাহলে এটা ওটা তৈরি করে তুই খাওয়াচ্ছিস না? তহুরা আপু বানিয়ে দিচ্ছেন, আমি ওয়েটার হিসেবে পরিবেশন করছি। বলে হাসতে থাকে। খানিকটা আফসোস করে, তহুরার মতো কাউকে যদি পেতাম তাহলে আমার জীবনটা পাল্টে যেত। মুচকি এসে নাফিসা বলল, ব্যবস্থা করব? নাফি মৃদু স্বরে বলল, কাছে আয়।
কানমলা খাওয়ার কোনো শখ নেই আমার, বলে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। তহুরা দরজার আবডাল থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলেছে। যখনই নাফির মুখে তহুরার মতো কাউকে পাওয়ার কথা শুনেছে, তখনই বুকের ভিতর কেঁপে ওঠে। খরস্রোতা নদীতে পানির ছোঁয়া পেয়ে যেমন তার যৌবনা ফিরে পায়, ঠিক তেমনি মনের গহীনে কিঞ্চিত সুখের ছোঁয়া অনুভব করে। মনের ভেতর চাপা কষ্টে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আমিও তোমার মতো কাউকে পেলে অত্যন্ত শান্তিতে প্রতিটি সেকেন্ড পার করতে পারতাম। নাফিসা রুমে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার তহুরা আপু, তুমি এখানে দাঁড়িয়ে? লজ্জায় মুখটা লাল করে বলল, এমনি দাঁড়িয়ে আছে, বলে বেডের ওপরে এসে বসে। নাফিসা হাসতে হাসতে বলল, ভাইয়া তোমাকে খুব প্রশংসা করেছে। এদিকে তহুরা লজ্জায় মুষড়ে পড়ে। লজ্জিত মস্তক নিয়ে দেখে নাফিসা আর কিছু বলল না, প্রসঙ্গ ঘুরিয়ে অন্যদিকে মন নেয়। দুজন অনেকক্ষণ গল্প করে। এদিকে গল্পের ছলে মুখ ফসকে তহুরা, তোমার ভাইয়া বিয়ে করবে কবে? মুচকে এসে বলল, তোমার মতো কাউকে যেদিন পাবে সেদিনই বিয়ে করবে। এবার তহুরা বেশি লজ্জা পায়, মাথা নিচু করে মনকে গালি দেয়। অতি সঙ্গোপনে বলল, এতটা বেহায়া কবে হলি তহুরা? মুখে লাগাম টেনে কথা বল। এদিকে নাফিসা তহুরার মস্তক অবনত দেখে, এত লজ্জা পাওয়ার কিছু নেই, আমাকে ননদের মর্যাদা দিলেই মহা খুশি হব, তবে নিশাতের মতো ব্যবহার আচরণ করলে মারা যাব। তাদের কথা শেষ না হতেই রেহানা পারভিন ডাক দিলেন। তার কণ্ঠস্বর বেশ কর্কশ মনে হলো। নাফিসা তাড়াতাড়ি উঠে গেল মায়ের কাছে। রেহানা পারভিনের রুমে প্রবেশ করে বলল, বলো আম্মু ডাকলে কেন? কান্না বিজড়িত কণ্ঠে বলল, আজ তহুরার জন্য নাফি নিশ্চিত মৃত্যুর অতি নিকটে পৌঁছেছিল। হতচকিত হয়ে বলল, কি বলছো এসব? আমার নাফিকে রাহুল মেরেছে। রাহুল নামটি শোনার সাথে সাথে নাফিসার অন্তরাত্মা কেঁপে ওঠে। মায়ের দিকে গভীর মনোযোগ আকর্ষণ করে বলল, কে বলল? আমি নিজে কানে শুনলাম, নাফি তোর বাবাকে সব বলেছে। এমন একটা মেয়ের জন্য আমার ছেলে মরতে বসেছিল, তাহলে কিভাবে তাকে এই বাড়িতে রাখি? চুপ করো আম্মু, এভাবে বলতে নেই, তোরা আপু কষ্ট পাবে, বেচারি সব থেকে বড় মাজলুম। আমি এক বিন্দুও তাকে এ বাড়িতে রাখতে চাই না। বাড়িতে জায়গা দেওয়ার বিনিময়ে নিজেদের বিপদ ডেকে আনতে পারি না। আজ রাতেই তহুরাকে তার ফুপু বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। গেট খোলার মৃদু শব্দে সোনালী বেগম দেখতে পেল কে। নাফিসা বাইরে এসে গেটের কাছে কাউকে পেল না, না পেয়ে আবার রুমে প্রবেশ করে। রেহানা পারভিন অনেক কথা বলল, নাফিসা মনোযোগ সহকারে শুনে পরে নিজের রুমে প্রবেশ করে। তহুরাকে দেখতে না পেয়ে টয়লেটের দরজার দিকে তাকালো। দরজা খোলা, তাহলে কোথায় যাবে? এসব ভাবতে ভাবতে ড্রেসিং টেবিলের ওপর চোখ আটকে গেল। একটা কাগজে কিছু লেখা। নাফিসা দ্রুত বেগে কাগজটি হাতে নিয়ে চোখ বুলাতেই চোখটা ঝাপসা হয়ে যায়। কাগজে লেখা, আমাকে ক্ষমা করবেন, উড়ে এসে জুড়ে বসে আপনাদের পরিবারের বিপদ ডেকে আনার জন্য। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পূর্বেই আমি বের হয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছে যেতে। জন্মের পর থেকে লাঠিচাটা হজম করে বড় হয়েছে, কোথাও বিন্দুমাত্র সুখের ছোঁয়া আমার কপালের জোটেনি। যে কয়েকদিন এই বাসায় ছিলাম, সকলের আন্তরিক ভালোবাসায় ভুলে গিয়েছিলাম আমি ক্ষণিকের মুসাফির। আমি এই বাড়ির কেউ না, পরিবারের সবাইকে খুব মিস করব। আল্লাহ হাফেজ। ইদানিং রাহুল নিশাতের সাথে তেমন যোগাযোগ রক্ষা করে চলে না। নিশাত ফোন করলেই নানান অজুহাতে ফোনটা কেটে দেয়। যদিও তাদের কথা হয়, তাহলে শুধু কাজের কথা ছাড়া আর কিছুই না। নিশাতের দুশ্চিন্তার অন্ত নেই, কারণ তার গর্ভের সন্তান ক্রমান্বয়ে বড় হচ্ছে। এদিকে রাহুল নিশাতকে বিয়ে করার কথা বলেও বিয়ে করছে না। অবৈধ শারীরিক সম্পর্কের জের ধরে নিশাত প্রেগন্যান্ট। প্রথম যেদিন অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে নিশাত, সেদিনের সম্পূর্ণ সময় রাহুল গোপনে ভিডিও ধারণ করে রাখে। পরে যখন জানতে পারে রাহুল জোচ্চোর লাফাঙ্গা লুচ্চা, সেদিনের পর থেকে নিশাত কেটে পড়ার পথ খুঁজতে থাকে, কিন্তু বেচারির কোনো পথ খোলা থাকে না। রাহুল তার ব্যক্তিগত আক্রোশটা মিটাতে নিশাতের মাধ্যমে সফল হয়েছে। অবশ্য নিশাত মোটেই রাজি ছিল না নাফির সাথে এমন নেক হারামি কাজ করতে, কিন্তু ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে দিনের পর দিন নানান কুকর্ম করাতে সক্ষম হয়েছে রাহুল। রাহুল অনেক কাঠখড় পুড়িয়ে নিশাতকে প্রেমের জালে আটকেছে। নিশাতের খালার বাসা রাহুলদের বাসার পাশেই। সেই সুবাদে ফার্স্ট ইয়ার থেকেই ফলো করে আসছে রাহুল। রূপে গুণে স্বাস্থ্যে অনন্যা হওয়ায় নিশাত কখনো পাত্তা দেয়নি, কিন্তু রাহুল কোনোভাবে হাল ছাড়েনি। রাহুল সারাদিন নিশাতের সামনে ঘুরঘুর করত এবং তাকে আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করত। সর্বশেষ নিশাত কোনো কারণে রাহুলের প্রেমে পড়ে যায়। সেই থেকে শুরু হয় রাহুলের কুকীর্তি সমাচার। নাভিকে যেদিন সন্ধ্যায় তুলে নিয়ে যায় রাহুল, সেদিন দিনের বেলা নিশাতকে একটা বদ্ধ জায়গায় আটকে রেখে চরম পাশবিক নির্যাতন করে, যার কারণে নিশাত নির্যাতনের শিকার হওয়ার একটা মাত্র কারণ। সে নাফির সাথে আর এভাবে প্রতারণা করতে পারে না। রাহুল বলেছিল তার হুকুম অমান্য করলে পরিণতি খারাপ হবে। নিশাত রাগান্বিত স্বরে বলেছিল, তুই আসলে একটা হারামি, আমাকে সর্বনাশ করে এখন নাফির পেছনে লেলিয়ে দিয়েছিস আমায়। আল্লাহ কখনো ক্ষমা করবেন না তোকে। অট্টহাসিতে রাহুল বলল, এটাই আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আমার প্রতিটি অপমানের বদলা নেব তোর মাধ্যমে। সর্বশেষ তোদের দুজনকে শেষ করে দেশ ছেড়ে চলে যাব। খানিকটা অবাক হয়ে বলল, তাহলে আমার পেটের বাচ্চা গর্ভপাত না করতে দেওয়ার কারণ?
তখন তো বলেছিলে বাবু তুমি পেটের বাচ্চা নষ্ট করো না, কিছুদিন যাক, দুজন বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব, এ কথা কেন বলেছিলে? বোকা মেয়ে, কিচ্ছু বোঝে না। আমি এক ঢিলে দুই পাখি শিকার করেছি। তোকে পেতে অনেক সময় দিতে হয়েছে আমায়। এই প্রতিটি সময়ের বিনিময়ে সুদ আসলে উসুল করে ছাড়বো বলে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ তোর পেটের বাচ্চা, এই বাচ্চার মাধ্যমে আমার সব পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। নিশাত কান্না বিজড়িত কণ্ঠে বলে, কি বলো এসব? হ্যাঁ, ঠিক বলেছি। যখন শুনি তুই প্রেগনেন্ট, তখনই এই বাচ্চা অ্যাবর্শন করতে নিষেধ করার একমাত্র কারণ, বাচ্চা যত বড় হবে তোর চিন্তা ততই বেশি হবে। এই দুর্বলতার সুযোগে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। আমি যখন বললাম তুই নাফির সাথে বিয়ে কর, তখন বাধ্য হয়ে তাকে বিয়ে করলি। যখনই বুঝতে পারি তুই নাফির ক্রমান্বয়ে নাফির প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস, তখনই নাফির সাথে দুর্ব্যবহার করে বাসা ছাড়তে বাধ্য করি। এখন আমার শেষ কার্য তোকে সহ নাফিকে খুন করে সমস্ত ঘটনা মাটি চাপা দেওয়া। নিশাত আফসোস করে বলে, জীবনে অনেক সিনেমায় ভিলেনের চরিত্র দেখেছি, কিন্তু তোর মতো জঘন্য চরিত্র তাদের মাত্রা ছাড়িয়ে গেছে। বলে রাহুলের মুখে থুতু নিক্ষেপ করে। রাগে অগ্নিশর্মা হয়ে ডান পা দিয়ে সজোরে আঘাত হানে নিশাতের পেটে। মুহূর্তের মধ্যে একটা চিৎকার করে বেহুশ হয়ে যায়। নিশাত মাটিতে লুটিয়ে পড়ল, কাপড় ভিজে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। রাহুল খানিকটা বিব্রত হয়ে রুম ছেড়ে পালিয়ে গেল। খালার বাসা ছেড়ে নিশাত রাহুলের সাথে যে বাসায় উঠেছে, সেখানে তারা স্বামী স্ত্রীর পরিচয় ছিল। বাসার এক ভাড়াটিয়া নিশাতের এই অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করায়। হুশ ফেরার পর ডাক্তার জানালেন পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। নিশাত কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। মনে মনে বলল, কুলাঙ্গারের অবৈধ সন্তান বয়ে বেড়ানোর কোনো প্রশ্নই আসে না, তার চেয়ে গর্ভপাত হয়েছে এটাই উত্তম। হাসপাতালে ভর্তি অবস্থায় অনেক রাতে রাহুলের এক বন্ধু এসে হাঁপাতে হাঁপাতে বলল, বোন সর্বনাশ হয়ে গেছে, অনেক খোঁজাখুঁজির পর তোমার সন্ধান পেলাম। কি হয়েছে ভাইয়া? অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, রাহুল নাফিকে হয়তো এতক্ষণে শেষ করে দিয়েছে। নিশাতের মাথায় আকাশ ভেঙে পড়ে। পরক্ষণে বলল, আমার ভাই যা চায় তাই পাবে, বিনিময়ে নাফিকে বাঁচাও। কান্না বিজড়িত কণ্ঠে বলল, লোকটাকে নিশাত ভাই বলে ডাকত। তিনিও নিশাতকে বোনের মতো স্নেহ করতেন। নিশাতের আহাজারিতে তিনি আর দাঁড়িয়ে রইল না। মুহূর্তের মধ্যে হাসপাতাল থেকে সোজা পরিত্যক্ত বাড়ির দিকে বাইক হাঁকালেন, কারণ তিনি জানতেন নাফি সেখানে আছে। ইতিপূর্বে অসংখ্য মন্দ কাজ সেখানে করেছে। সেদিন নিশাতের নির্দেশে লোকটি সেখানে ছুটে গেল। রাহুলকে লক্ষ্য করে লোকটি তার ফোনে কল করে। বিভিন্নভাবে ছলে বলে কৌশলে কথা বলতে বলতে রাহুলকে বাইরে বের করতে সক্ষম হয়। এই সুযোগে লোকটি নাফির বেহুশ নিথর দেহটা ঘাড়ে করে দ্রুত বেগে হাসপাতালে ভর্তি করায়। সাথে সাথে নিশাত লোকটার মাধ্যমে তার পরিবারের কাছে খবর পাঠিয়ে ছেলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে। নিশাত সেদিন তাদের সামনে আসার সৎ সাহস জোগাতে পারেনি। দূর থেকে নিশাতকে হা হুতাশ করা ছাড়া আর কিছুই করার ছিল না, কারণ এই ঘটনার পেছনে নিশাত অনেকটা দায়ী। যদিও সে পরিস্থিতির শিকার, কিন্তু নাফি, তার পরিবার, তার সমাজ, দেশের আইন কেউ মানবে না। দূর থেকে এইটুকু উপকার করে নিশাত স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আজমল আহমেদ ছেলের মুখে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার গল্প শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালে থানায় একটি মামলা দায়ের করবেন, সাথে নিশাতকেও ছাড় দিবেন না। বাবার মুখে এমন কথা শুনে নাফি বলল, দরকার নেই আব্বু, তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েত করুন, আমিন। তা ঠিক আছে বাবা, তবে রাহুল দ্বিতীয়বার এমন করবে না তার কি গ্যারান্টি আছে? বাবার কথা আসলেই ঠিক। তখন নাফি বলল, ঠিক আছে আব্বু, রাহুলের বিরুদ্ধে থানায় একটি ডায়েরি করে রাখতে হবে, সাথে মহল্লার মুরব্বীদের সমন্বয়ে তার অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আজমল আহমেদ ছেলের মাথায় ভালোবাসার পরশ দিয়ে, তহুরা মা খুবই ভালো মেয়ে, বড় কঠিন সময় তোকে রক্ত দিয়ে সাহায্য করেছে, আল্লাহ পাক তাকে অতি দ্রুত উত্তম সঙ্গী জুটিয়ে দিন। তবে আমি দেখেছি কোথাও দিনদার ছেলে পাওয়া যায় কিনা। বাবার মুখে তহুরার প্রশংসা শুনে হৃৎপিণ্ডে স্পন্দন হলো। খানিকটা লজ্জিত কণ্ঠে নাফি বলল, আব্বু একটা প্রস্তাব রাখতাম। খানিকটা অবাক হয়ে বলল, তুই আবার কি প্রস্তাব রাখবি? মাথাটা নিচু করে বলল, আমি তহুরাকে বিয়ে করতে চাই, যদি তার আপত্তি না থাকে, কারণ এই কয়টি দিনে চিনে গেছি মেয়েটি কেমন। তাকে যদি বিয়ে করি তাহলে জান্নাতের একটি টুকরো পাবো ইনশাল্লাহ। নিশাতের সাথে যা ঘটেছে তা কখনোই ভুলার নয়, তবে তহুরার মতো কাউকে পেলে তার জীবনটা পাল্টে যাবে। মুচকি এসে বলল, আলহামদুলিল্লাহ, টেনশন দূরীভূত হলো। এমনটাই সেই কবে থেকে ভেবে রেখেছি, কিন্তু তুই রাজি হবি কিনা সেই কারণে খানিকটা দ্বিধান্বিত ছিলাম। মুখোশের অন্তরালে আমার জীবনে এসে নিশাত সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। তাকে চিনতে ভুল করেছি আমি। এই ভুলের মাঝেও আল্লাহর কাছে তার জন্য প্রত্যহ হেদায়েতের দোয়া করেছি, কিন্তু কাজ হয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা গোমরাহি করেন। বাবা ছেলের কথা শেষ না হতেই নাফিসার রুম থেকে মৃদু স্বরে কান্নার আওয়াজ শুনতে পান। আজমল আহমেদ উঠে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে মা? বাবার দিকে তাকিয়ে কান্নার মাত্রা বাড়িয়ে বলল, তহুরা আপু চলে গেছেন। রেহানা পারভিন তার রুম থেকে বের হয়ে এসে বলল, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে।
আজমল আহমেদ রাগান্বিত স্বরে, আপদ বিদে হয়েছে মানে? তো কি? তোহরার জন্য আমার নাফি মরতে বসেছিল। আজমল আহমেদ খানিকটা বিরক্তি স্বরে বলল, কে বলেছে তোমাকে? নাফি তো আপনাকে বলল। ইস, কত বড় ভুল করেছো, মেয়েটাকে খুঁজতে আবার গাইবান্ধা সুন্দরগঞ্জ যেতে হবে। রেহানা পারভিন জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, ভুল করলাম কিভাবে? কোনো কথা না বলে দ্রুত বেগে গেটের দিকে গেলেন। তাকিয়ে দেখেন গেট খুলে নাফি দ্রুত বেগে বাইক নিয়ে বের হয়ে গেল। আজমল আহমেদ পেছন থেকে চিৎকার করে বললেন, এই নাফি, পা এখনো ঠিক হয়নি তোর? খোড়া পায়ে কোথায় যাস? আবু, তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি তোহরাকে না নিয়ে বাড়ি ফিরবো না ইনশাল্লাহ। আজমল আহমেদ রেহানা পারভিনের কথায় রেগে থাকলেও নাফির কথায় মুচকে এসে রেহানা পারভিনকে বলল, দেখো ছেলের কাণ্ড, এবার সামলাও। রেহানা পারভিন অবাক দৃষ্টিতে বলল, আচ্ছা বলুন তো কি হচ্ছে এসব? আজমল আহমেদ সবকিছু জানিয়ে দিলেন। জিহ্বা কামড়ে বলল, ইন্নালিল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, কত বড় অবিচার করেছে এতে ভালো মেয়েটির ওপর, বলে কেঁদে ফেললেন। সবকিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আর পাগল ছুটেছে পাগলির টানে, তাকে ছাড়া একা ফিরবে না। যাই, বৌমার জন্য কিছু কেনাকাটা করে আসি, বলে বাইরে চলে গেলেন। নাফিসা চোখের পানি মুছে খুশিতে আত্মহারা। প্রিয় ব্যক্তিত্ব মানুষটি তার ভাবি হবে এই আশায়। মুখের কোণে হাসির রেখা টেনে মায়ের দিকে তাকিয়ে বলল, যারা সচ্চরিত্রা সরল মনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। সূরা আন-নূর আয়াত 24। মূলে গাফেলাত শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হচ্ছে সরল মনা ও ভদ্র মহিলারা, যারা ছলচাতুরি জানে না, যাদের মন নির্মল, কলুষ মুক্ত ও পাক পবিত্র, যারা অসভ্যতা ও অশ্লীল আচরণ কি ও কিভাবে করতে হয় তা জানে না, এবং কেউ তাদের বিরুদ্ধে অপবাদ দেবে এ কথা যারা কোনোদিন কল্পনা করতে পারে না। হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিষ্কলুষ মহিলাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া 7টি সর্বনাশা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সেগুলো হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বললেন, নাম্বার 1, আল্লাহর সঙ্গে শরীক করা। নাম্বার 2, জাদু। নাম্বার 3, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতি রেখে তাকে হত্যা করা। নাম্বার 4, সুদ খাওয়া। নাম্বার 5, ইয়াতিমের মাল গ্রাস করা। নাম্বার 6, রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। এবং নাম্বার 7, সরল স্বভাবা সতী সাথী মুমিনাদের অপবাদ দেওয়া। মুসলিম শরীফে হাদিস নাম্বার 5764 এবং 6857। রেহানা পারভিন কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, প্রবৃত্তির তাড়নায় নিজের নফসের উপর জুলুম করেছে, বলে মেয়ের হাত চেপে ধরেন। এদিকে নাফি খোঁড়া পায়ে বাইকের সর্বশক্তি দিয়ে টার্মিনালের দিকে ছুটে চলেছে। তার মাথায় একটা চিন্তা, এত রাতে কোথাও যাবে না, কারণ এখন সোজা গাইবান্ধা সুন্দরগঞ্জ যাবে। দ্রুত বেগে গাইবান্ধার কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে থাকলো। সে জানে রিকশায় বাইকের আগে আসা সম্ভব না। অবশ্য প্রতিমুহূর্তে প্রতিটি রিকশায় গভীর দৃষ্টিতে তাকিয়ে খুঁজে পায়নি। বাইকটা রেখে একটু আড়ালে দাঁড়ালো। খানিকক্ষণ পর তোহরা একটা রিকশা থেকে নেমে ভাড়া মিটালো। টিকিট সংগ্রহ করে কাউন্টারের ভিতরে বসে নাফির দ্রুত বেগে ভিতরে প্রবেশ করে তোহরার সামনে এসে দাঁড়ালো। তোহরা নাফির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাই আপনি? হ্যাঁ আমি। এত অবাক হচ্ছ কেন? অসুস্থ শরীরে কেন এখানে? নাফি মুচকে এসে বলল, ভাড়া মারতে এসেছে। যাবে আমার গাড়িতে? মানে আমাদের মোটরসাইকেলে ঢাকা টু গাইবান্ধা ভাড়া মারছে, যাবে? কি বলছেন এসব? খানিকটা রাগান্বিত স্বরে বললে, কোথায় পালিয়ে যাচ্ছ তুমি? মাথাটা নিচু করে বলল, চুপচাপ বসে রইল। বোঝা যাচ্ছে মৃদু স্বরে কাঁদছে। নাফি কোনো কথা না বলে সরাসরি তোহরার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, চলো, নিতে এসেছে। কোথায় যাব? তোমার শ্বশুর বাড়ি। দুর্বলের সাথে উপহাস করছেন? উঠো, বাসায় যাবে নাকি এখানেই কাজী ডেকে আনবো? তোহরা অবাক হয়ে বলল। নাফির মুখের দিকে তাকিয়ে এক পলক তাকালো। মাথা নিচু করার সাথে সাথে আজমল আহমেদ হাঁপাতে হাঁপাতে বললেন, চল মা, আমাদের ছেড়ে চলে যাসনে। চিরদিনের জন্য আমার আপন মেয়ে বানিয়ে দেব। আমার নাফির সাথে সুখে শান্তিতে সংসার করবি, বলে বাইরে চলে গেলেন। অভিমানের সুরে বলল, আমি আপদ হয়ে আপনাদের বাসায় যেতে চাই না আপনার ক্ষতি হোক আমার দ্বারা। আমি এতিম মানুষ, পৃথিবীতে কোথাও আমার আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক। তোমার কোনো দোষ নেই, রাহুলের ব্যক্তিগত আক্রোশের শিকার ছিলাম। আম্মু ওয়েট করছে তোমার জন্য, তাড়াতাড়ি চলো। এগুলো বলে আরো কিছু কথা প্রকাশ করে তহুরা খুশিতে আত্মহারা হয়ে কেঁদে ফেলল। বিষয়টি লক্ষ্য করে নাফি, কি ব্যাপার, শ্বশুর বাড়িতে যাওয়ার পূর্বেই কান্না করতে হয়? ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ব্যাগটা আমাকে দেন, কষ্ট হবে নিতে আপনার, বলে হাত বাড়ালো। সামান্য ব্যাগের কষ্ট দেখে মায়া হচ্ছে। তাহলে আমার অন্তরে কষ্ট দিয়ে পালিয়ে যাচ্ছিলে, তাহলে কিভাবে সহ্য করতে? লজ্জায় মুখটা মলিন করে তাড়াহুড়ো করে বাইরে এসে বাইকে চড়ে বসে পাশে নাফি এসে বলল, আব্বু তোহরাকে নিয়ে যাবে? আর আমি? আজমল আহমেদ মুচকে এসে বলে, তুই মার্কেট থেকে একটা নতুন জুব্বা পাগড়ি কিনে বাসায় আয়, আমি যাই তোহরা মাকে নিয়ে, অনেক কাজ বাকি, বলে বাইক হাঁকিয়ে চলে গেলেন। খুশিতে আত্মহারা হয়ে নাফি রিকশায় উঠে মার্কেটে গেল।